কদিন ধরে আলোচনার মধ্যে যে বিষয়টি আসছে যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত 3টি দেশের রাষ্ট্রদূতরা গেছেন, সাক্ষাৎ করেছেন, বেশ বড় সময় ধরে বৈঠক করেছেন। মানে যেটি প্রশ্ন উঠছে যে আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে এখন নিষিদ্ধ। এই নিষিদ্ধ ঘোষিত বা নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ এমন একটি দলের সাবেক মন্ত্রীর সাথে বৈঠক, কি উদ্দেশ্যে তারা বৈঠক করতে আসলেন? মানে নর্ডিক কান্ট্রির রাষ্ট্রদূতরা কেন আসলেন? তাদের উদ্দেশ্য কি থাকতে পারে? সাবের হোসেন চৌধুরীর উদ্দেশ্যটা কি? এবং আওয়ামী লীগের মধ্যে কোনো উদ্দেশ্য বা এজেন্ডা আছে কিনা আপনার কতটা জানা আছে? আপনাকে ধন্যবাদ। দেখেন, আমি উত্তরটা যতটা সম্ভব কম স্পর্শকাতর ভাবে দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে কোনো সন্দেহাতীত ভাবে সে একটা সংকটের ভিতর দিয়ে যাচ্ছে, এবং এমতাবস্থায় পরিচ্ছন্ন রাজনৈতিক ইমেজ যেটাকে বলা হয়, রাজনৈতিক ব্যক্তিত্ব বলতে যদি ধরাছোঁয়ার মাঝে কেউ থেকে থাকেন, একজন ভদ্রলোক যাকে নিয়ে সমাজে বিতর্ক নাই, দ্যাট ইজ জনাব সাবের হোসেন চৌধুরী, উইদাউট এনি ডাউট। এখন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম একটি নির্বাহী আদেশের মাধ্যমে স্থগিত করা হয়েছে, দলটি তো আর নিষিদ্ধ হয় নাই। এবং বাস্তবতা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন, বিশেষত ইউরোপিয়ান ভুক্ত যে দেশগুলো, তারা গণতান্ত্রিক চর্চার উপরে যথেষ্ট গুরুত্ব দেয়। এবং অবশ্যই বিগত দিনগুলোতে আমরা গণতান্ত্রিক চর্চার যে মানদণ্ড সেখানে খুব ভালো করতে পারিনি বলেই তো আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশকে যদি আপনি গ্লোবাল পার্টনার হিসেবে ধরেন এবং বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্বের জায়গাটা যদি সমুন্নত থাকে, তাহলে তারা এখন অ্যাসেস করছেন যে আগামী যে নির্বাচন নিয়ে বাংলাদেশের মানুষ উদ্গ্রীব অবস্থায় আছে, সেই নির্বাচন কতটা অংশগ্রহণমূলক, কতটা গ্রহণযোগ্য হবে। সেই জায়গা থেকে জনাব সাবের হোসেন চৌধুরী বিভিন্ন চড়াই উৎসাহের মধ্যে দিয়েও যেহেতু রাজনৈতিকভাবে নিজেকে একজন পরিচ্ছন্ন ব্যক্তি হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, তিনি শুধু আওয়ামী লীগের নেতা বলে আমি মনে করি না। আমি মনে করি একজন সজ্জন ভদ্র মানুষ হিসেবে তার মতামতের গুরুত্ব আছে বই কি। এবং এই যে 3জন রাষ্ট্রদূতের যে আলাপটা হচ্ছে, আমি যতটুকু জানি, দে আর অ্যাকচুয়ালি গোয়িং থ্রু এ প্রসেস অফ অ্যাসেসমেন্ট। অর্থাৎ বাংলাদেশের আগামী দিনের গণতান্ত্রিক যে অভিযাত্রা, সেই অভিযাত্রায় আওয়ামী লীগ কতটা প্রাসঙ্গিক আছে এবং কতটা প্রাসঙ্গিক আকারে প্রতিষ্ঠিত হতে পারে আবার নতুন করে, বা আত্মপ্রকাশ করতে পারে, সেই জায়গা থেকে কিন্তু জনাব সাবের হোসেন চৌধুরী সাহেবের সাথে দীর্ঘ আলাপচারিতা হয়েছে। এবং নট অনলি দ্যাট, আমি আপনাকে এটাও বলতে চাই যে ওই 3 রাষ্ট্রদূত শুধু জনাব সাবের হোসেন চৌধুরী নয়, আরো অনেক প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিদের সাথে তাদের মতো করে সাক্ষাৎ করছেন, কথা বলছেন, বোঝার প্রতিষ্ঠিত চেষ্টা করছেন। রাজনৈতিক ব্যক্তিরা কি আওয়ামী লীগের নাকি অন্য না, দলের? না, সেটা স্পেসিফিক্যালি আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলতে পারি, বাট এটা বোধহয় ঠিক হবে না, কারণ আমাকে তো মানুষ ইন কনফিডেন্স তথ্যগুলো দেয়, তো আমি সূত্রটা বলতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে জনাব সাবের হোসেন চৌধুরী যদি একজন আউটস্ট্যান্ডিং পার্সোনালিটিতে রূপান্তরিত হয়েছিলেন আওয়ামী লীগে, সবাই খুব ভালো বলেন, এটাই বাস্তব, একদম সরল ভাষায় বলছি। তার থেকেও বড় কথা, আপনি জানেন যে ওই যে আইপিইউ এবং হুম, আপনার ওই যে উনি নির্বাচিত সভাপতি হুম, হুম। ছিলেন ইন্টার পার্লামেন্টারি ইন্টারপার্লামেন্টারি ইউনিয়নের। ইউনিয়ন। হ্যাঁ, সো দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। সো অবভিয়াসলি the ambassadors of these countries, they would come and pay a visit because his opinion has value. And moreover, so বাংলাদেশের ক্রাইসিসটা যখন খুব অ্যানার্কি ঘিরে, তখন এই অ্যানার্কির মাঝে তো ভদ্রচিত উপদেশ, পরামর্শ, মতামতের একটা অন্যরকম মূল্য থাকবে, এটাই হচ্ছে। পাশাপাশি হ্যাঁ, বিএনপি, জামাত, আহ, এখনো জাতীয় পার্টি না, এমনকি এনসিপিরও কয়েকজনের সাথে এই রাষ্ট্রদূতরা বিভিন্নভাবে বৈঠক করছেন, আরো বৈঠক সামনে হবে। সো আবার আমাদের দলে এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে। আচ্ছা, হ্যাঁ, দলের প্রতিক্রিয়াটা নিয়ে একটু আসি। কিন্তু তার মানে বৈঠকের উদ্দেশ্য কি, মানে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, আওয়ামী অ্যাসেসমেন্ট, লীগকে কেমন করে অন্তর্ভুক্ত করা যায় একটা এরকম? একটা অ্যাসেসমেন্ট করা। কারণ দিনের শেষে তো, এখন এটা কি ভাষায় বলবো আপনাকে, মানে আমরা তো নাই, হুম,
সো একটা অ্যাসেসমেন্ট করা যে আগামী ইলেকশনটাকে কিভাবে গ্রহণযোগ্য করা যায় সেই পথটা তারা অ্যাসেস করার চেষ্টা করছে। এখানে কোনো সিদ্ধান্ত হয়নি, কোনো সিদ্ধান্তের বিষয়ও আসলে নাই, এই এটা বোঝার অ্যাসেসমেন্টের চেষ্টা একটা করা। একটা পরিকল্পনা বা মানে ধারণার মধ্যে কি রিফাইন্ড আওয়ামী লীগের যে আলোচনাটা ছিল, যেটি নিয়ে একটা না সময় না না সেনাপ্রধানও না কথা না বলেছিলেন? শুনেন, না, এটা রিফাইন্ড আওয়ামী লীগের কোনো বিষয় আসলে নাই। কারণ কি, আপনাকে আমি রিয়েলিটিটা বলছি, একটা বাস্তবতাটা বলছি। আওয়ামী লীগের 99% কর্মী কোনো রিফাইন্ড বা না রিফাইন্ড এসব দিকে যাওয়ার কোনো বিষয় আসে না। তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগেই বিশ্বাস করে। তারা তার কন্যা জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, তার এতেই বিশ্বাস করে। তো এখানে রিফাইন্ড আওয়ামী লীগের কোনো বিষয় আসলে নাই। এখানে যেটা যেটা হতে পারে যে বিভিন্ন পথ উদ্ঘাটন করা, যে বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য আহ, বিরাজমান করার জন্য কিভাবে আহ, এই যে মুক্তিযুদ্ধের সপক্ষের বৃহৎ শক্তি, আসলে আমরাই তো পুরোধা শক্তি, আমরাই তো পায়োনিয়ার্স অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ওয়ার, অফ দ্য লিবারেশন স্ট্রাগল অফ বাংলাদেশ। হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, এটা তো বই দলিল দস্তাবেজ তো খোঁজা লাগে না, এটা তো কমন সেন্স। সো এই দল কিভাবে প্রাসঙ্গিক থাকবে বা আদৌ থাকতে পারে কিনা, এই অ্যাসেসমেন্টটা চলছে। এখন সেখান থেকে রিফাইন্ড আওয়ামী লীগ চিন্তা করার কোনো সুযোগ আসলে নাই, প্রয়োজনও নাই। আর রিফাইনমেন্ট বলতে যেটা বোঝায় যে পরিশুদ্ধ হওয়ার যে ব্যাপার, হ্যাঁ, সেটা তো সময়ের একটা চাহিদা আছে। সেটা কি? সেটা হচ্ছে যে আজকে আওয়ামী লীগের যে সংকট বিরাজমান, যার জন্য কোটি কোটি আওয়ামী লীগের নেতা কর্মীরা বিপদগ্রস্ত বা বিপদের সম্মুখীন হয়ে আছেন, এর পিছনে, এর নেপথ্যে তো গুটি কয়েক বা বেশ কিছু লোকের তো একটা সরাসরি অংশগ্রহণ ছিল। এখন তাদেরকে যদি আপনি বাদ না দেন, মানে পরিশুদ্ধকরণের যে প্রক্রিয়া, তাতে করে তো আসলে সামনের দিকে চলা খুব কঠিন। কারণ আমাদের সবচেয়ে বড় যে ড্রব্যাকটা হয়ে গেছে, এটা শুধু আওয়ামী লীগ বলে বলছি না, আমি বাংলাদেশে যারাই রাজনীতি করেন তাদের সকলের জন্য বলতে চাই যে সামহাও সামহাও অর দি আদার 2014, 2014, 2018, 2018, অ্যান্ড অফকোর্স 2024, 2024 সালের এই যে বিশাল একটা ইয়াং জেনারেশন, দে হ্যাভ বিন লাইক, দে ক্লেম অর উই ডোন্ট ওয়ান্ট টু একসেপ্ট, আসলে একসেপ্ট না করে তো পাই নাই, যে দে ওয়ার আউট অফ দ্য ইলেকটোরাল প্রসেস। হ্যাঁ, ইন অ্যাজ ফার এজ দ্য পার্টিসিপেশন ইজ কনসার্ন, এটার তো কোনো স্ট্যাটিস্টিক্স নেওয়া হয় নাই, এটা তো কোনো পরিসংখ্যান করা হয় নাই। ইটস এ হিউজ নাম্বার। এখন আপনি ভুল ত্রুটি চলার পথে হয়, আপনি যদি একান্ত এই ভুল ত্রুটিকে সঠিক না করেন বা একটু যদি আলাপ না করেন যে হ্যাঁ দিস ওয়াজ রং, এটা আমাদের করতে হবে, তাছাড়া তো মানে এখন যে অ্যাসেসমেন্ট হচ্ছে, আমি একদম আপনাকে এভাবে বলতেছি, ইটস এন অ্যাসেসমেন্ট ফ্রম দ্য ডিপ্লোম্যাটিক কোর। হ্যাঁ, আপনি বাইরেই থেকে যাবেন, তো সমস্যা। মানে আমাদেরকে কোনো একটা জায়গায় আসতে হবে যেখানে আমাদেরকে প্লেজ করতে হবে যে উই উইল ডু সামথিং বেটার। এটা হচ্ছে আহ, বর্তমান পরিস্থিতি। মানে মানে তারা আসলে অ্যাসেস করতে আসছেন যে তাদেরকে মানে আওয়ামী লীগকে কিভাবে ইনক্লুড করা যায় বা আওয়ামী লীগ এই প্রক্রিয়ায় ইয়েস থাকতে ইয়েস, পারে কিনা। কারণ পৃথিবীর কোনো দেশই কোনো আনস্টেবল গভর্নমেন্ট আচ্ছা, চায় না। কিন্তু আপনি বলছিলেন যে এটা একটা অবভিয়াস যে তিনি মানে সাবির হোসেন চৌধুরীর যে অবস্থান, তিনি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি, নির্বাচিত সভাপতি, ইয়েস, সে এইসব তো নিজেকে মানে পরিচ্ছন্ন যে রেখেছে। সজ্জন ব্যক্তি, সেই জন্য দেখা, কিন্তু দেখা করতে সেরকম লুকোচুরি কেন? একটা দেখলাম এক গাড়িতে করে আসা, গণমাধ্যমের চোখ না, এড়ানোর একটা লুকোচুরি, অবস্থা। আচ্ছা, এটাকে লুকোচুরি কেন বলবেন? তারা তো ভিআইপিস অফ দিস কান্ট্রি, রাইট? দে হ্যাভ সার্টেন প্রোটোকল। এখন আনঅফিসিয়ালি, ইটস নট অফিসিয়াল ভিজিট ইন এনি ওয়ে। কারণ আনঅফিসিয়াল ভিজিটে সাবর হোসেন চৌধুরী সাহেবের মানে ডিপ্লোম্যাটিক লেভেলে তো তার যাওয়া আসা সম্পর্ক সুদৃঢ়। এখন তার সাথে দেখা করতে আসবে তার পরিবারের বাসায়, যদি 3টা পতাকালা গাড়ি পুলিশের এসকর্ট নিয়ে, তা তো ভাই, এটা তো মানে বিউগল বাজায় মানুষকে জানানোর মতো হইলো যে যাচ্ছি আমরা আলাপ করতে। তো ব্যাপারটা তো অনানুষ্ঠানিক আলাপ। তো তিনজন, একদিক দিয়ে তিনজনকে কলিগ বলতে পারেন, যদি একই দেশের রাষ্ট্রদূত না, বাট তিনটাই ইউভুক্ত। সো থ্রি কলিগস ইফ দে ট্রাভেল ইন দ্য সেম কার, হ্যাঁ, আড়ম্বর, মানে অতি আড়ম্বরের জায়গা থেকে যদি একটু, এটাকে তো আপনি লুকাচুরি কিছু বলতে পারেন না। কারণ লুকাচুরি করবে কিভাবে? না, কিন্তু তার যে এটা এটা সিকিউরিটি এইভাবে ডিটেল করে আছে। আসলে মানে সাধারণ যে না প্রক্রিয়া শোনেন, যেভাবে দেখা করেন, শোনেন, দেখা সাক্ষাৎ তো তার, রাজনৈতিক নেতাদের সাথে হয়, হ্যাঁ হ্যাঁ, তাই না? তার এই যে প্রক্রিয়ায় সিকিউরিটি, হয় না। না না, এটা আন্তরিকতার জায়গা, এটা ইন্টেন্সিটি। আমরা আলাপ করব, বিস্তারিত আলাপ করব। আপনি অনেক অনেক সময় স্যুটটাই পরে খুব আড়ম্বর ভাবে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে আলাপ আলোচনা করতে পারেন, আবার অনানুষ্ঠানিক ভাবে অনেক আলাপে অনেক বেশি কিছু হতে পারে। সো দ্যাটস হাউ দে অপারেট। এবং সবচেয়ে বড় কথা, তার যে সিকিউরিটি ডিটেইল,
রাষ্ট্রদূতদের। এটা তো গোপন রাখার কোনো বিষয় নেই। দে আর নট ট্রাইং টু ডু ইট, দে আর নট স্পাইস, তারা তো গুপ্তচর না। আচ্ছা, মানে দে আওয়ামী আর জাস্ট লীগকে বিং আরেকটু ইনফর্মাল। আরেকটু জিজ্ঞাসা করি যে আওয়ামী লীগকে সামনের নির্বাচন বা নির্বাচনে অংশ নেয়ানোর জন্য বা অংশ যেন গ্রহণ করতে পারে সেজন্য আন্তর্জাতিক তৎপরতা আহ, এটা নো, আছে কিনা, আওয়ামী লীগের পক্ষ থেকেও আন্তর্জাতিক তৎপরতা আছে কিনা? আন্তর্জাতিক ক্ষেত্র থেকে আওয়ামী লীগের ইলেকশনে এখনো পার্টিসিপেট করার মতো কোনো সরাসরি কোনো চাপের আলামত আমার চোখে পড়ে নাই, নট এট অল। বরঞ্চ আপনার ইউরোপিয়ান ইউনিয়নের যিনি অ্যাম্বাসেডর তিনি প্রশ্ন করলে এড়িয়ে যাচ্ছেন, যুক্তরাজ্যের যিনি রাষ্ট্রদূত তাকে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যাচ্ছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি ভারপ্রাপ্ত আছেন তার এই বিষয়ে কোনো সরাসরি কোনো মতামত নাই। হুম। সুতরাং আন্তর্জাতিক তৎপরতা যদি বলতে কিন্তু কিছু আবার একই বোঝান, সাথে যদি বলি জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস তিনি সম্প্রতি বলছেন যে অংশগ্রহণ, সব দলের অংশগ্রহণ, নির্বাচন হতে হবে। নো, হিউম্যান রাইটস ওয়াচ তারা বলছে যে নির্বাচন, এবং জাতিসংঘের সেই যে প্রতিবেদন যেখানে না, জুলাই আগস্ট নিয়ে। আপনাকে এখানে একটা জিনিস ফিল করতে হবে। হিউম্যান রাইটস ওয়াচ ইজ এন ইনস্টিটিউশন উইচ প্রমোটস হিউম্যান রাইটস। আমরা যখন ডিপ্লোম্যাটিক আসপেক্টে কথা বলবো তখন তো হিউম্যান আচ্ছা, রাইটস বাদ ইজ দিলাম, নট পার্ট অফ জাতিসংঘের দ্য কথা যদি ডিপ্লোম্যাটিক বলি, ডিটেল। জাতিসংঘের আবাসিক হ্যাঁ, প্রতিনিধির কথা বলি। হ্যাঁ, ঠিক আছে, সেটা তো জাতিসংঘের আবাসিক প্রতিনিধি অতটুকু বলাতে কি যায় আসে, এটা তাকে বলতে হবে, সে আর কি বলবে, এছাড়া কি অন্য কিছু বলা যাবে? এবং আমরা চেষ্টা করছি, চেষ্টা খুব এফেক্টিভ হচ্ছে কিনা সেটা আপনি এই অনুষ্ঠানে শুনতে চান আমার কাছ থেকে? হ্যাঁ, 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 এফেক্টিভ হচ্ছে না তো, এফেক্টিভ হচ্ছে না বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আপনার অনুষ্ঠানে আমি এর আগেও বলেছি এখনো বলছি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি। Whether you support Trump or you don't support Trump, whether you support the Democrats or the Republicans, doesn't matter. They have gone through a transparent electoral process. সো উনি নিজে যেখানে একটা স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়ার ভিত্তিতে নির্বাচিত রাষ্ট্রপতি, যতক্ষণ না আমি দায়িত্ববান মানুষের মতো এগিয়ে না আসছি ততক্ষণ পর্যন্ত আমাকে কিভাবে তারা এন্ডোর্স করবেন, রাইট? আচ্ছা, আপনি লেটস সে জুলাই আগস্টে প্রচুর মানুষ হতাহত হয়েছেন, এটা তো কাঙ্ক্ষিত নয়। আহ, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের যিনি মারা যাচ্ছেন তিনি মৃত্যুবরণ করলেও আমি এটা মেনে নিতে পারি না, এটা অন্যায়, প্রশ্নই আসে না, হতে পারে না। ঠিক একইভাবে আমার দলের কোনো লোক যখন আক্রান্ত হয়ে মৃত্যু হয় সেটাও তো আমি মানতে পারি না, আমি প্রতিবাদ করি। কিন্তু আপনি যখন জাতিসংঘের কথা বলছেন বা অন্য কোনো দেশের কথা বলছেন, তারা তো বৈশ্বিক স্টেক হোল্ডার, তাদের সামনে এই ন্যারেটিভটা নিয়ে যখন আপনি যাচ্ছেন আর তারা যখন দেখতেছে যে আসলে এই ন্যারেটিভটা তারা আবার তাদের দেশে খাওয়াতে পারে না, তখন আপনি সাপোর্টটা পাবেন কিভাবে? মানে আমাদের ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আমি মনে করছি যে আমাদের ন্যারেটিভ সেট করাতে অনেক বড় ত্রুটি ছিল, এখনো সময় আছে ত্রুটিটা ঠিক করা যায়। আর ব্যক্তিগতভাবে আপনাকে বলতে চাই, আওয়ামী লীগের একজন কর্মী বা শুভাকাঙ্ক্ষী হিসেবে বলতে চাই, আমি আমি তো মনে করি যে যেই আশ্বাস বা বিশ্বাসের উপর নির্ভর করে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে এবং 5ই আগস্টে আমরা বিতাড়িত হয়েছি বা আম, চলে আসতে বাধ্য হয়েছি, হ্যাঁ, সেই 5ই আগস্টের যে সংকল্প বা যে প্রতিশ্রুতি দিয়ে মানুষের সামনে এই ঘটনাটা ঘটেছে সেটা সত্যিকার বাস্তবায়ন হয় কিনা সেটা দেখার জন্য আওয়ামী লীগের উচিত আমাদের বিরোধী পক্ষকে দেশ পরিচালনা এবং নিয়ন্ত্রণের একক স্টিয়ারিং হাতে তুলে দেওয়া। হ্যাঁ, উচিত। কারণ তাহলে মানুষে বুঝবে যে ভারসাম্যটা কত বেশি প্রয়োজন। দেখেন, রাজনীতিতে ক্ষমতায় যাওয়া সবসময় গুরুত্বপূর্ণ নয়, আপনি মানুষের কাজ করবেন, দেশের কাজ করবেন, মানুষের অধিকারের কথা বলবেন, এটাই বড় ব্যাপার। দিস ইজ রাজনীতি। শিওর, উন্নয়ন করতে গেলে ক্ষমতায় যাওয়া লাগে, কিন্তু বিবেকের উন্নয়ন, মানুষের চিন্তা ভাবনার উন্নয়ন, মানুষের আহ ভালো বা মন্দের মাঝে যে একটা ব্যবধান, ভালোর উন্মেষ ঘটানো, এর জন্য তো আর উন্নয়ন করা লাগে না, এর জন্য সেটা সঠিক সেটা বলতে হয়। তো এখন আপনার টকশোতে আমি আসি একটা মাত্র কারণ, আমি 10 জায়গায় যেতে পছন্দ করি না, বিকজ হোয়াট আই ওয়ান্ট টু সে ইট শুড রিমেইন ইন ওয়ান প্লেস, সো দ্যাট খুঁজলে পাওয়া যায় কি বলছি। আমাদের কথাটা খুব সহজ, আমরা বলতেছি যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এখন ক্ষমতা নাই, কিন্তু বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ ভালোর জন্য আওয়ামী লীগের মতো একটি বৃহৎ দল অবশ্যম্ভাবীভাবে প্রাসঙ্গিক।
জি। এবং কিন্তু আপনি তারে আপনি বলছিলেন যে নির্বাচন আমেরিকা থেকে এই বিষয়টা খাওয়াতে পারে না, মানে আপনাদের যে সম্প্রতি না অবদান পারে না, খুব খাওয়াতে পারে না, ডিফিকাল্ট। কিন্তু আপনারা না কেন আন্তর্জাতিক মহলে এটা খাওয়াতে পারছেন না? যে আমি আসলে এই প্রশ্নটা করছিলাম যে না আপনি তো আমি আমি পারবেন না। যেমন যেমন বর্তমান বিশ্লেষকদের সাথে কথা বলি যারা প্রচন্ড আওয়ামী বিরোধী গণ অভ্যুত্থানের সময় এবং তার আগে থেকে আওয়ামী বিরোধিতা একদম সক্রিয় ভূমিকা পালন করেছে, যেমন ধরেন ডাক্তার জাহেদ, তিনি বলছিলেন যে আওয়ামী লীগ ভোট হলে সেকেন্ড লার্জেস্ট ভোট পাবে। শিওর, এরকম আরো অফ আরো কোর্স। যারা বিশ্লেষণ করছেন তারা এরকমটা বলছেন। তো যদি তাই হয় যে সেকেন্ড লার্জেস্ট ভোট যদি আওয়ামী লীগ পেয়ে থাকে, তাহলে মানে প্রধান বিরোধী দল হওয়ার জন্য তো যেই জায়গা সেটি যদি আওয়ামী লীগ থাকে, তাহলে সেই অবস্থানে থাকা একটা দল কিভাবে নির্বাচনের বাইরে থেকে নির্বাচন হয় এবং সেটা কিভাবে গণতান্ত্রিক হয়, এটা আপনারা খাওয়াতে না পারছেন না না কেন? আমরা তো কখনোই, আমি তো কখনো বলছি না যে আমাদেরকে নির্বাচনের বাইরে রাখা যাবে। না না, কিন্তু আপনি বলছেন খাওয়াতে পারে না, তো আপনারা না কেন খাওয়াতে না পারছেন না? এটি না আমি এই আসছি। আমি ন্যারেটিভটা। বলতে চাচ্ছি যে যাদের হাতের ক্ষমতা তারা যদি গায়ের জোর দিয়ে আওয়ামী লীগকে বাইরে রাখে, আওয়ামী লীগেরও উচিত বলা যে ওকে, করো তুমি নির্বাচন, আমি দেখতে চাই তুমি কত ভালো দেশ চালাও, আই ওয়ান্ট টু সি। বিকজ আমরা যে ভুলটা করছি একই ভুল তো হতে যাচ্ছে। আপনি মনে করেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যদি শক্তিশালী একটা বিরোধী দল থাকতো আওয়ামী লীগের অপোজিশনে, আজকে এই পরিস্থিতি কি তৈরি হতো? আপনি যেই দোষেই আমাদেরকে দায়ী করেন, যদি সত্যিকার অর্থে একটা এফেক্টিভ বিরোধী দল আমাদের থাকতো আমাদের দেশে, যে রোল প্লে করতে পারতো, তাহলে আপনি মনে করেন যে সেলিব্রিটি ক্রাইম যেগুলো হয়েছে এগুলা একের পর এক হতে পারতো? আপনি কি মনে করেন না যে একটা এফেক্টিভ বিরোধী দল থাকলে শেখ হাসিনার জন্য দেশ পরিচালনা আরো সহজতর হতো? আপনি কি মনে করেন না যে একটা ভালো বিরোধী দল থাকলে আজকে আওয়ামী লীগ যদি ক্ষমতায় লেগছে নির্বাচনের আহ, প্রতিযোগিতায় আওয়ামী লীগ কখনো বিরোধী দলে গেল, তাতে কি হতো? আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসতো। একটা প্রসেস, ইট উড বিন লাইক এ সাইকেল, রাইট? কিন্তু আমরা যে ভুল করে ফেলছি যে উই ডিড নট হ্যাভ এ ভাইব্রেন্ট ইফেক্টিভ অপোজিশন পার্টি। আজকে বিএনপি জামাত, অফকোর্স এই সরকার যেটা অন্তর্বর্তীকালীন সরকার এখন আছে, এবং এনসিপি, তারা তো ওই পথই হাঁটছে। তারা একটা ইলেকশন করবে যেখানে আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দল নাই। তাহলে আপনি বিভাজনটা চিন্তা করতে হবে যে একেবারে বাংলাদেশের গ্রাম থেকে শহর পর্যন্ত বৃহৎ একটা অংশ ইলেকটোরাল প্রসেস থেকে বাইরে। আপনি ভালো একটা দেশ বিরোধী দল তো চালাবেন থাকবে, কিভাবে? আওয়ামী লীগের যেমন ছিল না জাতীয় পার্টি গৃহপালিত আপনি বিরোধী দল আপনি ছিল, তো এখানে তো ইলেকটোরাল একটা জামাত প্রসেস, ইসলাম আছে। শুনেন, আপনি তো ইলেকটোরাল প্রসেসের মধ্যে দিয়ে একটা ডিক্টেটর বানানোর পথে আছেন। ডিক্টেটর বিভিন্ন ভাবে হয়। বেনিতো মুসলিনি, হি ওয়াজ এ ফ্যাসিস্ট, হি ওয়াজ এ ডিক্টেটর। বাট আপনি একটা ইলেকশনের মধ্যে দিয়ে একটা নতুন ডিক্টেটর বানানোর পথে আগে মানে যাচ্ছেন। আপনারা কি এই অবস্থায় যে আমরা যে ভুল করেছি তোমরা সেই ভুল করো না? আমি 100% কেন কেন বলবো না এটা? আমি অফকোর্স আমরা ভুল করেছি। জাতীয় পার্টি একটা বিরোধী দল নাকি? জাতীয় পার্টি বাই এনি স্ট্যান্ডার্ড বিরোধী দল? না এই না। এই জি এম কাদের সাহেবের যে রোল, যে ভূমিকা বিভিন্ন সময়, হ্যাঁ, এখন তার বলতে অসুবিধা, এখন তো নাই ভাই। হ্যাঁ, আমি তো সবসময় বলি যে ভয়ে কথা বলতে পারি নাই। এখন তো আমার কেউ কিছু করতে পারছে না, আমার ভয় পাবো না। এই যে তিরিং বিরিং যে উনি করতো, এই লোকটারে দিয়া কি কোনো বিরোধী দল হয় আসলে? শোনেন, মাঝে 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 প্রয়োজন হইলেও কাউকে সামনে রাখতে হয় যে আপনাকে গালিগালাজ করবে, নিজেকে ঠিক রাখার জন্য। উই ডিড নট ডু ইট। এবং একই পথে আমি আজকে দ্যাট্রিন কণ্ঠে বলছি, বিএনপি এবং জামাত যাচ্ছে। ইয়েস, আপনি বলতে পারেন যে বিএনপি জামাতের নির্বাচনে কেউ তো একজন সরকার গঠন করবে, কেউ একজন বিরোধী দলে যাবে। না, নট এট অল। মৌলিক জায়গায়, অনেক জায়গায় তারা এক আছে। আওয়ামী লীগের সব লোক তো খারাপ না। আপনি সব একযোগে যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে চলতে চান, এটা কি হবে? ইজ ইট পসিবল? সেটি আর হবে তার কিনা থেকে বড় সেটি কথা কি, একটা প্রশ্ন। আমি একটা একটু জিনিস এই একটু প্রশ্নটা বলি। একটু শেষ করতে চাই আপনার কাছে। আপনি যে কথাটা বলছেন জি, যে এখন তো আর কোনো ভয় নাই, এখন তো বলতেই পারে যে যেটি জাতীয় পার্টির জিএম কাদের তিরিং বিরিং কথাটা আপনি বলছিলেন। তো হ্যাঁ, কিন্তু তিরিং বিরিং। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখন কিসের এখন ভয় নাই? কি ভয়টা তখন ছিল আপনাদের? মানে আপনারা তো আওয়ামী লীগই করতেন, আপনাদের কি ভয় ছিল? না রে ভাই, আমি 15 বছর আওয়ামী লীগ করতাম, এখনো করি, সারা জীবন করবো, কিন্তু আমি আক্রান্ত ছিলাম, অনেক কিছু বাইরে বলতে পারি নাই। এগুলা খুব মানে আশ্চর্য রকম সব ঘটনা, এগুলা বাইরে বলা যাবে না, এগুলা লজ্জার বিষয়। আওয়ামী লীগের নেতারাই আওয়ামী লীগের নেতাদেরকে আক্রান্ত করছেন বিভিন্ন ভাবে, অসম্মানিত করছেন। মানে আমাকে তো আর ফিজিক্যালি কিছু করতে পারে নাই, বিভিন্ন জায়গায় বিড়ম্বনা বিব্রত করছে। হ্যাঁ, বিকজ আমার বাবার ছায়া আমার উপরে ছিল। তিনি আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, বহুবার এমপি, ওনার একটা
জাতীয়ভাবে একটা ভাবমূর্তি আছে, চাইলে তো আর আমাকে ফেলে দেওয়া যায় না, পারিবারিক ভাবেও তো আমরা একটা শক্ত জায়গায় সবসময় ছিলাম, কিন্তু চেষ্টা কিন্তু খুব করছে। এবং আমার দলের জাতীয় নেতা তারাই আজান দিয়ে আমার পিছনে লাগছিল, কিন্তু আওয়ার লাভ টুয়ার্ডস বঙ্গবন্ধু এবং মানে আমার কেন কিন্তু লয়্যালটি আপনার টুয়ার্ডস পিছনে শেখ লাগলো হাসিনা। এটাও একটু ছোট্ট করে শুনি, যদিও এটা ব্যক্তিগত একটা না, জায়গায় আলাপ এটা চালিয়ে যায়, এটা তারপরে। এটা এটা হচ্ছে কি, শুনেন আপনাকে বলি, আমাদের কিছু গণমাধ্যম, কিছু থিঙ্ক ট্যাঙ্ক, কিছু রাজনৈতিক নেতারা মিলে একটা প্রেসক্রিপশনে আসলো যে বাংলাদেশে আর কোনো জাতীয় নেতা রাখা যাবে না। হ্যাঁ, এবং বাংলাদেশের নতুন করে কোনো নেতা তৈরি হতে দেওয়া যাবে না, বাংলাদেশে কোনো ভালো বক্তাকে বক্তব্য দিয়ে একটা আউটশাইন করবে এই জায়গায় যেতে দেওয়া যাবে না। দিস ওয়াজ দ্য প্রেসক্রিপশন, বিলিভ মি। এবং এটার খপ্পরে আজকে আমরা পড়ে গেছি, কারণ আজকে যে সংকট, জননেত্রী শেখ হাসিনার তো নিরাপত্তাটা এক নাম্বার গুরুত্বের ব্যাপার। আজকে নিজের নিরাপত্তার জন্য উনি দিল্লিতে আছেন, কিন্তু ওনার জায়গায় যে একজন নেতৃত্ব নেবেন, আপনি একটা নেতার নাম বলেন না। আমরা নিজেরাই তো নেতা তৈরি করি নেই, ভাঙ্গা চোরা লোকজন সবগুলাকে আমরা বানাইছি নেতা। আপনি আপনি ক্যাবিনেটে দেখেন, একটা ক্যারিয়ার ওরিয়েন্টেড কোন লোক আছে? মানে ক্যারিয়ার ওরিয়েন্টেড বলতে বুঝাচ্ছি, যারা তাদের মন্ত্রী হওয়ার আগে বা রাজনীতি করার আগেই সমাধান কিভাবে দিতে হয়, সমাধান যাত্রা যারে বলে, সেই সমাধান যাত্রার মধ্যে দিয়ে স্বনামধন্য হয়েছেন, পরিচিত হয়েছেন বাংলাদেশের মানুষের কাছে, সেটা কি আছে? আপনি এন্টায়ার ক্যাবিনেট থেকে 5টা লোকের নাম বলেন না। জি, যে কিন্তু ওই যে জাতীয় নেতা তৈরি হতে দেওয়া হবে না, ভালো বক্তা, কিন্তু নেতা যে হবেন আপনাকে তো ভোটে জিতে আসতে হবে, মানে সেইখানে তো আপনাকে না, প্রমাণ করে আসতে হবে, তাই না? ভোটের রাজনীতি আসছে ওই জায়গায়, হ্যাঁ নিশ্চয়ই। ভোট যদি সঠিক হয় তাহলে তো আপনাকে জিতে আসতে হবে, আর ভোট যদি সঠিক না হয় তাহলেও আপনাকে জিতে আসতে হবে, কিন্তু আপনি কিভাবে জিতে আসবেন সেটা আপনার নীতি নৈতিকতায় পড়ে কিনা, এটা একটা প্রশ্ন থাকে। আর তার থেকে বড় কথা, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী জীবনে কয়টা সরাসরি নির্বাচন করছেন? কিন্তু ওনার নাম বাদ দিয়ে কি আপনি বাঙালির রাজনীতির ইতিহাস লিখতে পারবেন? রাজনৈতিক নেতা, রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক বিবেক, রাজনৈতিক সত্তা, এর সাথে আপনি মেম্বার, চেয়ারম্যান, এমপি হইলেন কিনা কোনো সম্পর্ক নাই। আপনি ভারতের উদাহরণ যদি নেন, প্রণব মুখার্জি প্রয়াত ভারতের রাষ্ট্রপতি, উনি জীবনে কয়টা সরাসরি নির্বাচনে জয়ী হয়েছেন? বাট আপনি ভারতের প্রগতিশীল রাজনীতির যে ইতিহাস, সেটা কি তার নাম ছাড়া লিখতে পারবেন? আপনি ধরেন আমার মুরব্বী জনাব আমির হোসেন আমুর সাহেব, উনি তো এখন জেলে আছেন। আমি দোয়া করি যাতে ওনার শরীরও খারাপ, ওনার যাতে চিকিৎসা ঠিক মতো হয়, হ্যাঁ, এবং উনি যাতে ভালো থাকতে পারেন। আমি তার উদাহরণটা কেন টানছি, কারণ আওয়ামী লীগের ভিতরে লোকে বিশ্বাস করে যে হি ইজ এ পলিটিক্যাল জিনিয়াস। আপনি, মানে আমি তো শৈশব থেকে এই দলের কাছাকাছি সব সময়, আমি ওনার ইস্কাটনের বাসা যাইতাম, উনি সামনে একটা ধরেন পলিটিক্যাল ন্যারেটিভ দিত, এটা মন্ত্রমুগ্ধের মতো আমি শুনতাম, মানে একটার পর একটা হিসাব মিলতেছে, ওকে। তো উনি সরাসরি নির্বাচন কয়টা জিতছে? সবকিছুকে নির্বাচনে আপনি সীমাবদ্ধ করবেন না, নির্বাচন দিয়ে আদর্শ তৈরি হয় না। যদি নির্বাচন দিয়ে আদর্শ তৈরি হইতো তাহলে খ্রিস্টীয় ধর্ম, ইসলাম ধর্ম, বুদ্ধ ধর্ম, কোন ধর্ম আর তার জায়গা করতে পারতো না, তো ভোটে নামতেই তো আগে। নো, দ্যাটস নট হাউ ইট হ্যাপেন্স। শিওর, ইলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট লিডারশিপ does not necessarily involve direct electoral process. It can develop in other ways. আজকে দেখেন, জি, জি, স্পষ্ট, আপনি মানে যে সেই ডক্টর জাহিদের লিডারশিপটা কথা, আমাদের না মানে আপনি যে আওয়ামী লীগ ডক্টর ক্ষমতা জাহিদের কথা থাকাকালীন সময় বললেন, সেই লিডারশিপটা তৈরি হতে আপনি দেওয়া হয়নি। আপনি তো ডক্টর জাহিদের কথা বললেন, হ্যাঁ। ওনার সাথে অনেক টক শো করেছি। ওনাকে কি আপনি নেতা মনে করেন বা পলিটিশিয়ান মনে করেন? উনি তো আসলে পলিটিশিয়ান হিসেবে পরিচিত না, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে উনি কি, পরিচিত। হ্যাঁ, রাজনৈতিক বিশ্লেষক, বাট উনি তো একটা রাজনৈতিক দলের সদস্য, রাইট? মাহমুদুর রহমান মান্না সাহেবকে কি আপনি পলিটিশিয়ান মনে করেন, লিডার মনে করেন? নিশ্চয়ই। উনি কতগুলো নির্বাচন জিতেছেন। সো দ্যাটস দ্য পয়েন্ট। পয়েন্ট হচ্ছে সঠিক সময় সঠিক কথা বলতে পারছেন কিনা, এবং সাহস নিয়ে যেটা বলা উচিত সেটা বলতে পারছেন কিনা, সেই জায়গা থেকে তো নেতৃত্বের জায়গাটা তৈরি হয়। এখন আমি বারবার আপনাকে বলতে চাচ্ছি, আবারও বলি, এটাকে ডাইলিউট করার কোনো সুযোগ নাই। ডেমোক্রেটিক এন্ডেভারে আমরা ভুল করছি, তো সাহস নিয়ে সেই পয়েন্ট দ্যাট। সময়টাই আপনারা বলতে পারেন নাই, কারণ আপনি বলছিলেন দলের মধ্যে না অনেক না, আমি তো অনেক এমনি ঝামেলা ছিল। আক্রান্ত ভাই, নিজে এখন যে বলতে শুনেন, পারছেন এই বলে কি দলের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? শুনেন, আমি এখন তো লাভের জন্যই কথাটা বলছি, কারণ বাংলাদেশের মানুষ তো বুঝতেছে যে একটা ভ্যাকিউম তৈরি হয়ে গেছে। আওয়ামী লীগের মতো একটা দলকে যদি আপনি বাদ দেন, তাহলে আবার নতুন করে স্বেচ্ছাচারিতা দেখা দিবে। আপনি ওই ভ্যাকিউমটা সুযোগ নিতে হবে না? আর ধরেন, আহ, যদি আমি কোনো কথা ভুল বলে থাকি আপনার অনুষ্ঠানে,
আমি আহ্বান জানাচ্ছি আওয়ামী লীগেরই আমার মতো অন্য কোনো সমর্থক বা নেতা, ওনারা সেটা রেফিউট করতে পারেন যে আমি এই জায়গায় ভুল বলেছি, বাট আই নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট, বিকজ ইট ইজ হাই টাইম। আমাকে তো দেশে ফিরতে হবে, মানুষের জন্য ফিরতে হবে। আপনার সাথে প্রথম 5ই আগস্টের পরে যে টক শো করেছি, সেদিন আমি যা বলেছিলাম এখনো আমি আপনাকে তাই বলছি। আপনি শুনেন, একবার শুধু চিন্তা করেন এটা কত মারাত্মক ব্যাপার। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, ওনার অডিও ক্লিপ ফাঁস হচ্ছে কোন সময়টা, যখন তিনি প্রধানমন্ত্রী, তাই না? কে রেকর্ড করলো ওনার কথা? বাইডেন? কে রেকর্ড করছে ওনার কথা? শি জিনপিং? পুতিন? ওনার কথা তো রেকর্ড করেছে ওনার লোকই। কত বড় ধৃষ্টতা এবং কত বড় ব্যর্থতা আপনি চিন্তা করতে পারেন যে দেশের প্রধানমন্ত্রীর কথা রেকর্ড হচ্ছে। তাহলে আপনি যদি এখন বলেন যে না আমি ভুল করি নাই, এটা কি হলো? আজকে যত ইমপ্লিকেটিং অডিও বের হচ্ছে, আমি দেখি ওই যে বিটিভিতে লাইভ, এই যে আপনার যে বিচার কার্য তারা করার চেষ্টা করছে, হ্যাঁ, তো সেখানে অডিওগুলো যে চালায়, তো আপনি মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কি রেকর্ডিং করছিল নাকি তখন? তো তাইলে আপনাকে তো স্বীকার করে আসতে হবে যে হ্যাঁ আমি এখানে ভুল করছি, এখানে ভুল করছি, এটা আমার ঠিক করা দরকার, রাইট? আপনি আজকে দেখেন, আপনি আজকে দেখেন যে আম, এই যে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যাদের নামে আপনার গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়েছে, আপনি কি সত্যি মনে করেন যেখানে প্রত্যেকে দায়ী? নট এট অল। অন্যের দায়ে নিজেরা ফেসে গেছেন। তাহলে কারা দায়ী? আমি ওখানে স্পেসিফিক্যালি একজনের নাম বলতে পারি, এটা আমি বলবো না এখন। আমি স্পেসিফিক্যালি তাকে চিনি, জানি, আমি তার সম্বন্ধে জানি যে বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত ছিল, কিন্তু সে কমান্ড স্ট্রাকচারের মাঝামাঝি থাকার কারণে তার উপরে ওই সময় যারা ছিল তারাও ফেসে যাচ্ছে। সামরিক বাহিনী কি বেছে বেছে খারাপ লোক নেয় নাকি? তারা তো একটা ওরিয়েন্টেশন, একটা রেজিমেন্টেশনের তিনি ভিত্তিতে কি আছে। তারা তো এই যে তালিকা তার মধ্যে তিনি আছেন যে জি, পঁচিশ জনের? এটা লেগে আছে, এবং তিনি পলাতক। আচ্ছা, তিনিই পলাতক। হ্যাঁ, উনি মিড মিড লেভেল হায়ারার্কির ভিতরে ছিলেন। ইজ এ আটমোস্ট ক্রিমিনাল। সে কিরকম ক্রিমিনাল মানে? কিরকম সামরিক ক্রিমিনাল বাহিনীর আসলে তো আওয়ামী লীগ সামরিক এই গুম বাহিনীর সংক্রান্ত বিষয়টা অস্বীকার করে রাশিদ রহমান। কিন্তু এই অপরাধ মানে যেই কারণে গ্রেপ্তারি পরোয়ানা হচ্ছে সেটি গুম সংক্রান্ত অপরাধের কারণে গ্রেপ্তারি পরোয়ানা। আপনি বলছেন যে আটমোস্ট ক্রিমিনাল, কিরকম ক্রিমিনাল? আপনারা কি তাহলে মানে এই গুমের দায়টা নিচ্ছেন হচ্ছিল, এটা কি আপনারা স্বীকার করেন? না, আপনারা কেন জিনিসটা হবে? আমি যেই লোকের কথা বলছি উনি করেছেন, ওনাকে ওনার দায় নিতে হবে, আপনারা হবে কেন? উনি ব্যক্তিগতভাবে তো করেন নাই নিশ্চয়ই। আমি কি কমান্ড স্ট্রাকচারে ছিলাম? না, উনি একা না, অবশ্যই ব্যক্তিগতভাবে কয়েকজন তো মিলেছেন। তাদের দায়টা তাদেরকে নিতে হবে, এবং সেখানে কানেকশনটা তৈরি হতে হবে যে কোথা থেকে নির্দেশগুলো এসেছে, এই তো। এবং আপনাকে এতটুকু বলতে পারি, এতটুকু বলতে চাই, যখন দীর্ঘদিন আপনি ক্ষমতায় থাকবেন তখন এমন সব শক্তিধর লোক তৈরি হয় যাকে একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে পারমিশন নেওয়া লাগে না। আমি বুঝাতে পারছি এই কথাটা আপনাকে? মানে তার ধরেন, মানে কি আপনি মনে করেন মানে যে সর্বোচ্চ, কারণ এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়াদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তি হচ্ছেন শেখ হাসিনা, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা আছে, তাদের হয়েছে। সরাসরি আমি তো নির্দেশনা সম্পৃক্ততা হ্যাঁ, ছিল না না? না, আমি এটা বিশ্বাস করতে চাই না। কথাটা একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক পরিষ্কার। তবে তবে আমার কাছে জীবন্ত সাক্ষী এবং ঘটনা আছে যারা ওই মিড লেভেল, মিড টায়ারের যে ব্যক্তির কথা আমি বলছি তাদের ডাইরেক্ট ইনভলভমেন্টের কথা স্বীকার করবেন বা স্বীকার করেন বা বলেন। এবং আমি আপনাকে এতটুকু বলতে চাই যে যেই ধরনের অপকর্মের কথা বলা হচ্ছে সেখানে খুব বেশি লোক ইনভলভ হলে কোনোদিন আপনি করতে পারবেন না। তার মানে খুব অল্প সংখ্যক লোক মিলেই কাজটা করেছে, কিন্তু হয়েছে তো, এগুলো তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। তাহলে সরকারের কোন পর্যায়ে থেকে আসলে আপনি সম্পৃক্ততা ছিল? কারণ এই গুম কমিশনের রিপোর্ট বলি বা যেই একটা ডকুমেন্টারি দেখা যাচ্ছে সেখানে সর্বোচ্চ পর্যায়ে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে সহ দায়ী করা হ্যাঁ, হচ্ছে। না না, আপনার আমি বলছি বিশ্লেষণ যে বা আপনার না জানাশোনা না, কি বলে? আমি শুনেন, গুম কমিশন কতটুকু বায়াসড এটা তো সুযোগ আছে, এটা নিরপেক্ষ হবে এমন কোনো কথা নেই। আমি মনে করি বায়াসড, কিন্তু আপনাকে আমি বলছি শত বায়াসড হওয়ার ভিতরেও এখানে কিছু সত্যতা আছে। এখন আপনাকে রক্ষা করার জন্য পুলিশ গুলি করছে, কেউ মারা গেছে, গুলি করেছে এটা তো সত্য, কেউ মারা গেছে এটাও সত্য। এখন আপনার যান রক্ষার্থে গুলি করেছে কিনা সেটা বিতর্কের বিষয় হতে পারে, সেটা সত্য না মিথ্যা, কিন্তু কিছুটা তো সত্য।
সুতরাং কথা হচ্ছে যে যেই অভিযোগগুলো উঠেছে সেটা তো মিথ্যা নয়। আপনি বাংলাদেশে ব্যাংকের কোন একজন চেয়ারম্যান, তাকে নিয়ে কোন একজন কার্টুনিস্ট একটা কার্টুন এঁকেছেন, তাকে জেলে যেতে হয়েছে, যেতে হয়নি? হ্যাঁ, তো ঠিক আছে, সে তো ফটো জার্নালিস্ট ছিল বলে তাকে হয়তো বা খুব বেশি দিন আপনি কি বলে আটকাতে পারেন নাই। কিন্তু সেই কার্টুনিস্ট তো আমার বন্ধুর কাছে বলতেছে যে যেই হাত দিয়ে সে কার্টুন আঁকে, যেটা তো তার মেধা বা হ্যাঁ, সেখানে মারা হচ্ছে যে কার্টুন এঁকেছিস, আয় তোকে বুঝাচ্ছি কত কার্টুন। সো দিস থিংস হ্যাভ হ্যাপেন্ড। এখন আপনি যদি প্রশ্ন করেন যে শেখ হাসিনা কি জানতেন, নো, উনি জানতেন না। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, শি ডিড নট নো। কারণ এটা তো খুব স্বাভাবিক। ধরেন আপনি একটা প্রতিদিশা টিভি চ্যানেলে ছিলেন, রাইট? অ্যান্ড ইউ আর ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল অ্যাঙ্কার ইন দ্যাট টিভি চ্যানেল। আপনার অনুষ্ঠানগুলো খুবই পপুলার ছিল, রাইট? তো এখন ধরেন বিসাইডস হোস্টিং, বিসাইডস বিং এ অ্যাঙ্কার, ইউ হ্যাড আদার ক্ল্যারিক্যাল অ্যাসাইনমেন্টস অলসো ফর দ্য টিভি চ্যানেল, কারেক্ট? এখন টিভির যিনি চেয়ারম্যান বা যিনি এমডি, তিনি আপনার উপরে অনেক আস্থা রাখতে পারেন। সো একটা টিভি চ্যানেলও তো পলিটিক্স আছে, সেখানেও তো এমপ্লয়ি আছে, তাই না? এখন ওরা দেখতেছে যে আপনার টিভি চ্যানেলে এমডি মহোদয়, চেয়ারম্যান মহোদয় তারা আপনার উপর খুব আস্থা রাখেন। কারণ হঠাৎ করে আপনি একদিন গিয়ে বললেন, মোশাররফ সাহেব, এই কাজটা একটু করেন তো, এটা এমডি সাহেব বলেছেন। তো মোশাররফ সাহেবের ঘাড়ে কয়টা মাথা যে আপনাকে প্রশ্ন করবে যে আমি এমডি কে জিজ্ঞেস করে তারপর করবো? সে তো দেখতেছে যে এমডি আপনার উপর নির্ভর করে। তো এরকম অনেক অঘটন, অনেক অপরাধ সংঘটিত হয়েছে, যেটা আওয়ামী লীগের নাম্বার ওয়ান শেখ হাসিনা অগোচরে ছিল। আমি আমি কিন্তু বলতে ধরেন চাচ্ছি এই না যে যে আমরা আরো ব্রিগেডিয়ার কেয়ারফুল থাকতে আজমি পারতাম বা কিনা। হুম্মাম কাদের, তাদেরকে যে নেওয়া এই বিষয়ে, মানে এগুলো এগুলো কি করে শেখ হাসিনা বা মানে সর্বোচ্চ পর্যায়ের অগোচরে হয়ে না, যেতে পারে? তারা তো আসলে হুম্মাম কাদেরকে কেন আপনি নিবেন? হুম্মাম কাদেরকে কেন নিবেন? তার বাবার আপনি বিচার করেছেন, আপনার বিচার সত্য হলে সেটা তো উনি সাজা পেয়েছেন। হুমাম কাদের কি কোন যুদ্ধ অপরাধ করছে, বা হুমাম কাদের কোথায় কারে খুন করছে, বা হুমাম কাদের কোথায় ডাকাতি করছে? ব্রিগেডিয়ার আজমি সাহেবের ব্যাপারটা ডিফারেন্ট। কেমন? উনি মিলিটারি ভিতর থেকে আমি শুনেছি উনি বিদ্রোহের ডাক দিচ্ছিলেন। দ্যাট ইজ আনাদার থিং, আই ডোন্ট নো, মানে পুরা জিনিসটা এখনো সামনে আসে নাই। বাট অ্যাজ ফার এজ আই এম কনসার্নড, হুমাম কাদের কি কি করছে, এবং হুমাম কাদের কত বড় ফ্যাক্টর ছিল যে তাকে নিয়ে আপনার আটকে রাখতে হবে? মানে ওয়াই উড ইউ ডু সামথিং লাইক দ্যাট? আজকে লেফটেন্যান্ট জেনারেল আকবর মহোদয় উনি যে কথা বললেন, রেকর্ডিংটা আমি দেখলাম, হ্যাঁ, এরা তো ধরেন কমিটেড সিনসিয়ার অফিসার্স অফ বাংলাদেশ আর্মি, হ্যাঁ, বাংলাদেশের সুরক্ষাই তো চায়, কোনোদিন খারাপ চায় নাই। কারো খারাপ চাইছে বলে আমার মনে হয় না, ব্যক্তিগতভাবে তো ওনাকে চিনি। তো উনি তো বলতেছেন যে আমি নিজে তৎকালীন প্রাইম মিনিস্টারের কাছে গিয়ে দুইবার, পরপর দুইবার। আপনি একটা জিনিস চিন্তা করেন, একজন মেজর জেনারেল প্রাইম মিনিস্টার গিয়ে বলতেছে যে অমুককে ছাড়া দরকার, হ্যাঁ, এটা অনেক সাহস লাগে। কিন্তু আজকে সে তো হি ইজ আন্ডার ইন্ডাইটমেন্ট, তাকে তো ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, তাই না? তো আপনি মনে করেন ক্যামেরার সামনে তো আর কেউ এত বড় মিথ্যা কথা বলে না যে আমি গিয়েছি, আমি বলেছি, হ্যাঁ। তো পাশাপাশি তো উনি আরেকজনের ইনভলভমেন্টের কথা বলেছেন, মেজর জেনারেল তারেক সিদ্দিক, ওনার কথা তো বলেছেন, বলেছেন না? এখন আমি যেটা বললাম যে একটা ঘটনায় আপনাকে তো পর্যায়ে পর্যায়ে সত্য যাচাই করে একটা জায়গায় পৌঁছাতে হবে। কিন্তু এটাও তো ঠিক যে শৈশবকাল থেকে আমি তো নেত্রীকে চিনি, উনি রাজনীতি ভালোবাসেন, উনি ক্ষমতা ভালোবাসেন, উনি আওয়ামী লীগকে ভালোবাসেন, উনি দেশের জন্য কাজ করতে চান, উনি মানুষ, সব ঠিক আছে। কিন্তু তাই বলে আমি বিশ্বাস করতে চাই না যে কার্টুনিস্ট অ্যারেস্ট হবে আর উনি জানবেন। দ্যাটস এ জোক, ইট ক্যানট বি। হ্যাঁ, আপনি গুমের শিকার যাদেরকে নিয়ে আসতেছে, কোনোটা আমি সাপোর্ট করি না, আমার সহানুভূতি তাদের জন্য 100 ভাগ। কিন্তু যাকে নিয়ে আসতে তার প্রোফাইলটা দেখেন তো, তাকে কেন শেখ হাসিনার গুম করা লাগবে? একটু হিসাব মিলান তো, প্রোফাইলটা মিলান। মানে শেখ হাসিনা তো গুরুত্বপূর্ণ কাউকে গুম করাবেন যদি করান। আপনি কি আমার কথাটা বুঝতে পারতেছেন? তো যাদেরকে গুম কমিশনের সামনে নিয়ে আসছে তাদের আর্থসামাজিক প্রোফাইলটা কি, যে জননেত্রী শেখ হাসিনাকে গুম করাইতে হবে? হ্যাঁ, তো যারা আমি গুম নেতা। করাতো, আপনার ভাষ্য মতে যারা গুম করাতো, তারা কি না, উদ্দেশ্যে আমি করাতো? আমি 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 কথাটা শেষ করি। শেষ হ্যাঁ, করেন। আমি নেতা, আমার হাতে ক্ষমতা আছে, আমার দায়িত্ব যাতে এই ক্ষমতাকে অপব্যবহার না করতে পারে। শিওর, এই জায়গাটা তো রয়েছে, এবং এটা আমরা বারবার বলছি যে সেই জায়গায় আমাদের রিফাইনমেন্টের প্রয়োজন আছে। কারণ আমাদের তো এখনো দেশের প্রতি অনেক দায়িত্ব, কিন্তু বারবার যদি আমাদের সুযোগ নিয়ে অন্যকে অপব্যবহার করে, সেই জায়গাটাও তো বন্ধ করা দরকার। তার মানে চেকস এন্ড ব্যালেন্স, যেটা বলে চেক এন্ড ব্যালেন্স ছিল না। আচ্ছা, এখন গুম কারা করছেন ভাই, এটা তো আমি বলতে পারি না, আমাকে বলে তো গুম করে নেই। আমি এডুকেটেড
অ্যানালিসিস করার চেষ্টা করি, খুব চেষ্টা করি। হুম। এবং আমি আমি গুম কমিশনের যাদের তারা ইন্টারভিউ নিচ্ছে বা ভুক্তভোগী তাদের সবার প্রতি সহানুভূতি জানিয়ে বলি যে এটা কোনোদিন কোনো মানুষের হোক এটা আশা করি না, এবং যারা করেছে তাদের বিচার হওয়া উচিত। তবে এটাও মনে রাখবেন শারমিন, আপনার অনুষ্ঠানে তো আপনি যে কাউকে ডেকে ইন্টারভিউ নিবেন না। সো যখন আপনি দায়ী করতেছেন নাম্বার 1 পার্সন অফ দ্য কান্ট্রি, সে কি আদৌ আদৌ ওই আর্থসামাজিক প্রোফাইলের লোকটাকে গুম করাতে বলতো কিনা বা বলবে কিনা, এটাও তো একটা যৌক্তিক ভাবে আপনাকে সিদ্ধান্তে পৌঁছাতে হবে। প্রবলেম হচ্ছে যে আমাদের যে কথা বলার যে জায়গাটা, এখন কি বলবো, যে ইদানিং তো রাজনীতিতে খুব খারাপ ভাষায় কথা বলে, মানে এই বলদ টলদ চারিপাশে এত বেশি হয়ে গেছে যে সঠিক সঠিক একটা অ্যাসেসমেন্ট, একটা ন্যারেটিভ আপনি যে কারো পক্ষে দিবেন সেটা দেওয়ারও লোক নাই। আচ্ছা, তাহলে আপনার বিশ্লেষণ থেকে আরেকটু এটা পরিষ্কার হয়েছে, নাম্বার 1 আসলে এই প্রোফাইলে মানুষকে গুম করার কোনো কারণ আপনি বলছেন যে এখানে কোনো কারণ না থাকতে পারে আপনার না। কাছে আমি তো আপনাকে তাহলে প্রশ্ন তাহলে করলাম। যারা করাচ্ছেন, আপনি কি এটা বলতে পারেন যে তারা কেন করাচ্ছেন? মানে এই প্রোফাইলের নানান রকম প্রোফাইল, হ্যাঁ শুধু হ্যাঁ, নিশ্চয়ই ব্রিগেডিয়ার তাদের কাছ আজমি, থেকে হয়তো হুমাম না কাদের না তারা না, একদম কিশোর। না না শোনেন, হুমাম কাদেরটা তো লেফটেন্যান্ট জেনারেল আকবর বলতেছেন যে তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন ছেড়ে দেওয়ার হুম। জন্য। আমরা ওই জায়গাটাই থাকি। হ্যাঁ, 2বার বলেছেন ছেড়ে দিতে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দিতে বলছেন। আর ব্রিগেডিয়ার জেনারেল আজমির যে ব্যাপারটা, সেটা আমি যতটুকু শুনেছি, ভুল শুনতে পারি, যে উনি একটা রেবেলিয়ান ইনস্টিগেট করতেছিলেন। এটা তো আপনি করতে পারেন না, মানে আর্মিতে থেকেও পারেন না, আর্মির বাইরেও পারেন না। হ্যাঁ, এখন বাংলাদেশ সেনাবাহিনী বা সামরিক বাহিনীর নিজের স্বার্থেই, আগামী দিনের স্বার্থেই আসলে ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেব ইনস্টিগেট করছিলেন কিনা একটা রেবেলিয়ান বা বিদ্রোহ, সেটা ওদেরকে তদন্ত করতে হবে তাদের স্বার্থেই। কিছু কিছু জিনিস আমি পারঙ্গম লোকদের উপর রাখতে চাই। হ্যাঁ, না, নিশ্চয়ই বিদ্রোহ করলে কিন্তু তারও একটা শাস্তি আছে, সেটার হ্যাঁ জন্য হ্যাঁ একটা হ্যাঁ আইনি হ্যাঁ হ্যাঁ শাস্তি আছে, সেনাবাহিনীর আইনেও শাস্তি আছে। তাকে গুম হ্যাঁ, করে কিন্তু রাখা এটা আবার কেমন কিন্তু মনে করেন? কিন্তু আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ এক্স্যাক্টলি, না না না, আমি তো কোনোভাবে গুমকে সমর্থন করা যায় না, এটা বিচার হতে হবে। কিন্তু আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে ওই এক দুইটা নাম ছাড়া অন্য যে নামগুলো আপনি বলছেন, সেটা তো শেখ হাসিনা বাদ দিলাম, আপনার কাছেও গুরুত্বপূর্ণ না। গুম করবেন কেন? তাইলে যিনি গুম করতেছেন তার হয়তো বা কোনো স্বার্থ ছিল, সেটা তদন্ত করে দেখতে হবে। টাকা পয়সা, সহায় সম্পদ, আপাত ক্ষমতা, আপাত ক্ষমতা, আপাত সুযোগ সুবিধা। হ্যাঁ, কিন্তু সেটা সঠিকভাবে হবে, কারণ এটা তো হিসাবে মিলে না। বিকজ আপনি বাংলাদেশ আওয়ামী লীগ আব্দুর রহমান সাহেবকে ডাকেন, উনি প্রেসিডিয়াম সদস্য। আপনি মাসুদ করিম সাহেবকে ডাকেন, তিনি বাংলাদেশের প্রতিদর্শক সাংবাদিক। আপনি আনিস আলমকে ডাকেন, হি ইজ টক অফ দ্য টাউন, হি ইজ কারেজিয়াস, হি টকস গুড, রাইট? আপনি এনসিবির বড় বড় নেতাদেরকে ডাকতেছেন, আপনি কেন? বিকজ দে আর রেলিভেন্ট, তারা আপনার রাডারে ধরা পড়ে। যে আপনার রাডারে ধরা পড়ে না তারা তো আপনি ডাকবেন না। এখন আপনি আমার জিনিসটা একটু নির্মমভাবে বোঝার চেষ্টা করেন যে শেখ হাসিনা কোথায়, আর যে গুম কমিশনের অন্যতম মানে যিনি একজন ইন্টারভিউ দিচ্ছেন তিনি কোথায়, এটা কিভাবে ওনার রাডারে পড়বে? সো হাউ ক্যান ইউ অ্যাকিউজ হার? হ্যাঁ, স্টেটের রেসপন্সিবিলিটি ওনার হাতে ছিল, স্টেট, রাষ্ট্রের রেসপন্সিবিলিটি ওনার হাতে ছিল। সেটা তো অনেক বড় বিচার্য বিষয়। তাহলে তো ওই একই দায়ে তারিক জিয়া সাহেব অভিযুক্ত, হ্যাঁ, বেগম খালেদা জিয়া অভিযুক্ত। অপারেশন ক্লিন হার্ট হয়েছে, বিচার ছাড়া মানুষকে গুলি করে মেরেছে। এখন যাকে গুলি করে মেরেছে উনি কি চাঁদাবাজ ছিলেন, মাস্তান ছিলেন, না গুন্ডা ছিলেন, এটা বিচার করার দায়িত্ব যার হাতে অস্ত্র তার তো না। আপনি হলিউডে একটা মুভি আছে, এটার নাম হচ্ছে জাজ ড্রেড। হ্যাঁ, জাজ ড্রেডটা ভবিষ্যতে বলতেছে যে এমন একটা অবস্থা যেখানে কাঠামো ভেঙে পড়েছে, তাই একই ব্যক্তি, হি ইজ দ্য জাজ, উনি বিচারক, হি ইজ দ্য এনফোর্সার, অর্থাৎ তিনি অ্যারেস্ট করতে পারেন, অ্যান্ড হি ইজ দ্য এক্সিকিউশনার, মানে বিচারক নিজেই ধরতেছেন, নিজেই বিচার করতেছেন, এবং যে সাজা হচ্ছে সেই সাজাটা তিনি নিয়ে দিচ্ছেন। তো আমাদের এই যুগে তো কারো জাজ ড্রেড হওয়ার কোনো সুযোগ আসলে নাই। এটা সিলভার স্ট্যালোন বোধহয় অভিনয় করছিলেন, ভুলে গেছি। হ্যাঁ, বাট হয় কি অনেক কিছু প্রাসঙ্গিকতা চলে আসে। জি। তা আমি বলছি যে এখন আমরা তো তাহলে আবার মানে ওই ঘটনাতেই যাই যে যেই সেনা কর্মকর্তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা, তারা এখন সেনা হেফাজতেও আছেন, মানে একরকম কার্যত গ্রেপ্তার হয়ে আছেন। এই অবস্থা, আম, এর প্রভাব কেমন হবে, সেটা কেমন বলে মনে শোনেন, করেন? কারণ সেনাবাহিনী শোনেন, একটা চাপে আছে, এবং আমরা জানি সেনাবাহিনী খুবই রেলেভেন্ট, ক্ষমতায় থাকা, না, ক্ষমতা থেকে বেরিয়ে যাওয়া, সবখানের জন্য। জি। সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে আমার কথা হয়। হ্যাঁ, কারণ 5ই আগস্টের পরে এটা বলতে তো কোনো অসুবিধা নেই। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, প্রত্যেক জায়গা থেকেই মানুষ আমাকে ফোন করে বলছে যে হয়তোবা কিছু করতে পারবো না, কিন্তু আপনার জন্য দোয়া করি যাতে আপনি ভালো থাকেন, হয়তো এই সংকট একদিন কেটে যাবে। কারণ রাজনৈতিক দল করা তার দোষের কিছু না।
আর সবার সাথে তো আর আমরা ঝগড়াঝাটি অকারণে করি নাই। যেটা সত্য সেটা যেটুকু বলা দরকার বলেছি, যেটা কারেক্ট। অন্যায়ের সাথে ওইভাবে আমার মনের অজান্তে হয়তো ভুল ত্রুটি করতে পারি, অন্যায় করতে পারি, বাট জেনে শুনে আই হ্যাভ নট কমিটেড এনি ক্রাইম, জেনে শুনে। সো সেনাবাহিনীর যারা কর্মকর্তা আছেন, সম্মানিত কর্মকর্তা, ওনাদের অনেকের সাথে কথা হয়। হ্যাঁ, প্রবলেমটা হয়ে গেছে কি, ওনাদের ভিতরে একটা ধারণা হয়েছে যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করে ফেলেছিলাম এবং তারা এটাতে খুশি না। তাদের বক্তব্য হচ্ছে যে আমরা তো সেনাবাহিনীতে চাকরি করি, এটা আমাদের ক্যারিয়ার। আমি আপনাকে একটা সেনা কর্মকর্তার লাইফটা বলি, দেখলে কিন্তু মনে হয় খুব আরামে আছে, দামি জলপাই রঙের গাড়িতে চড়ছে, সেনাবাহিনীর মানে দেওয়া বড় বাসায় থাকছেন, হ্যাঁ, সেলুট পাচ্ছেন। বাট নো, সেনাবাহিনীতে একজন সেনা কর্মকর্তা একা না, তার স্ত্রী এবং তিনি, দ্য ফ্যামিলি ইটসেলফ। একজন সেনা কর্মকর্তার ঘরে যদি অশান্তি থাকে, তিনি যদি তার বাবা মার সাথে খারাপ ব্যবহার, তার প্রমোশন হবে না, জানেন? ইট ইজ সাচ এ ডিফিকাল্ট জব। চুন মানে পান থেকে চুন খসলে ভাই প্রমোশন নষ্ট হয়ে যায় একজন সেনা কর্মকর্তার। সেখানে তাদের ভাষ্যটা হচ্ছে যে ভাই আমরা আসছি দেশের কাজ করতে, তো আমাদেরকে জনগণের মুখোমুখি করা হলো কেন? তো এখন আপনি জানবেন যে যখন কোনো যুদ্ধে সেনাবাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়, তার আগে কিন্তু একটা মোটিভেশনাল ডেলিভারি বা স্পিচ দেওয়া হয়। কেন? ওই যুদ্ধের বা ওই সংঘর্ষের যে নৈতিকতার জায়গাটা, এটা মানে অফিসার এবং সৈনিকদের ভিতরে ট্রান্সমিট করা হয়, সো দ্যাট উনি ওই বুকের সাহস, ওই বিবেকের শক্তি নিয়ে উনি যুদ্ধটা করতে পারেন, হ্যাঁ, একটা উদ্দেশ্য নিয়ে, ঠিক আছে না? তো 1971 সালে স্বাধীনতা যুদ্ধে আপনি মনে করেন বাংলাদেশের সেনাবাহিনীর যারা অকুতোভয় বীর সেনানী ছিলেন, হ্যাঁ, এবং 30 লক্ষ শহীদ যারা হয়েছে, সবাই তো সম্মুখ, বা যারা করেছেন তাদেরকে তো একটা ন্যারেটিভ দেওয়া হয়েছিল যে আমার মাতৃভূমিকে আমি মুক্ত করব, আমার মা, আমার বোন তার সম্ভ্রম রক্ষা করার জন্য, আমার বাবা আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, একটা লাল সবুজের পতাকা, একটা নতুন স্বপ্নকে বাস্তবতায় রূপান্তরিত করার জন্য যুদ্ধ করেছিলেন। দ্যাট ইজ দ্য মোটিভেশনাল স্পিচ। এখন কথা হচ্ছে যে আপনি কমান্ড স্ট্রাকচারে আপনি বৈষম্য বিরোধী আন্দোলনে যে সেনাবাহিনী মোতায়েন করলেন, সেখানে কি আপনি মোটিভেট করতে পারছেন বা করা কি উচিত ছিল? এগুলো বিতর্কের বিষয়। কিন্তু তাদের কাছ থেকে আমি যেই মতামতটা পাই সেটা আপনাকে বললাম, দে ফিল বিট্রেড। তারা খুবই বিরক্ত এই বিষয়ে। এটা গেল এক। 2 নাম্বার হচ্ছে যে দেখেন, আমরা সবসময় বড় বড় অফিসারদের কথা বলি, বাট ইন দ্য মিলিটারি অর ইন দ্য এয়ারফোর্স অর ইন দ্য নেভি ফর দ্যাট ম্যাটার, without your soldier, without your corporal, without your sergeant, you are nothing. Believe me, আপনি আপনার সৈনিক ছাড়া কিচ্ছু না, আপনি একটা বড় শূন্য। দের ইজ এ রেসপেক্ট, একটা প্রসেস আছে, বুঝলেন? তো এখন সেনাবাহিনীর যারা সৈনিক, তাদের সাইকোলজিটা তো আমরা বুঝতে পারি নাই। কারণ আপনি দেখেন বাংলাদেশের সেনাবাহিনীর কোনো সৈনিকের কিন্তু দুর্নীতি করার কোনো সুযোগ নাই। তিনি সৈনিক, তিনি প্রশিক্ষণপ্রাপ্ত, তিনি সেনাবাহিনীর কাজ করছেন। তার জীবনের একটা খুব আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে যে তিনি জীবনে ন্যূনতম 1বার বা 2বার জাতিসংঘের মিশনে যাবেন। তিনি তার বেতনের 3 গুণ বা 4 গুণ ওই যে কয়টা দিন বাড়ি থাকবেন আয় করবেন। সেটা দিয়ে তিনি যখন রিটায়ারমেন্টে যাবেন, তিনি তার আত্মসম্মানপূর্ণ, আত্মমর্যাদায় পূর্ণ একটি জীবনকে নিশ্চিত করবেন। কিছু ঘর বাড়ি, হয়তো ছোটখাটো ব্যবসা, কিছু জমি টমি, এটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এখন মনে করেন আপনি যদি মোটিভেশনটা ঠিক মতো তৈরি না করে যদি তাদেরকে মাঠে নামায় দেন, তাহলে তো সৈনিকরা তার অফিসারকে রিলেশন কিন্তু খুব যার ট্রান্সপারেন্ট। কারণে আপনি বলছেন তারা মানে বিট্রেড, ইয়েস স্যার, তারা হ্যালো একটা স্যার শুধু বিট্রেড না ফিল কিন্তু তাদের মধ্যে আছে। আমি তো শোনেন, এই প্রশ্নটা করছিলাম যে বর্তমানে সৈনিক না, আমি বলি এখন একজন মেজর সাহেব বা একজন ক্যাপ্টেন সাহেব, তার সাথে আমি কথার কথা বলছি, আমি তো সব জানি না। মানে ধরেন 30 জন সৈনিক যদি বলে স্যার আমার গুলি করতে মন চায় না, কি করবে মেজর সাহেব, ক্যাপ্টেন সাহেব? মানে মুখোমুখি একটা জায়গায় পড়ে গেছে। এগুলো তো হইতে দেওয়া যাবে না। এটা আওয়ামী লীগ বলে না, আমি সব সরকারের ক্ষেত্রে বলতেছি যে সেনাবাহিনীকে ছাইরা দেন ভাই, এগুলোর ভিতরে ইউজ করেন না। লেট দেম ডু দেয়ার জব, গিভ দেম অনার, গিভ দেম ডিগনিটি, লেট দেম পারফর্ম দ্য ওয়ে দে পারফর্ম।
দেশকে ভালো রাখার জন্য, সুরক্ষিত রাখার জন্য তাদের যে স্কোপ, তাকে ওই তাদের কাজটা করতে ডিগনিটি নিয়ে হবে। কাজ করতে দেন, এটা আপনি বলছেন। এবং অ্যাবসলিউটলি, আমি অ্যাবসলিউটলি। আসলে এবং এখানে আপনি দেখেন, আমি একটু প্রশ্ন করতে চাই শুনেন, রাশেদ এত রহমান, সংস্কার আমি নিয়ে আলাপ হচ্ছে। বর্তমান সময়ের প্রশ্নটা করতে চাই যে জি, সেনাপ্রধান ফেব্রুয়ারিতে একটা অনুষ্ঠানে বলেছিলেন, একটা আয়োজনে অ্যাড্রেস করেছিলেন তিনি, যে বর্তমানে র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড, বিভিন্ন দোষারোপ, গুম, খুন ইত্যাদি তদন্ত চলছে, অবশ্যই দোষীদের বিচারের আওতায় আনতে হবে, এমন ভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন্ড না হয়। এই অর্গানাইজেশনগুলোকে আন্ডারমাইন্ড করে যদি মনে করেন আপনি শান্তি শৃঙ্খলা, মানে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, আপনারা সবাই শান্তিতে থাকবেন, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি তাকে কোট করলাম, এটি তার বক্তব্য। জি। মানে আপনারা শান্তিতে থাকতে পারবেন না, দেশের বর্তমান পরিস্থিতি থাকবে না, মানে এই যে একটা বার্তা, হুঁশিয়ারি। এখন যে প্রক্রিয়ায় তাদের বিচার চলছে, সেনাপ্রধান চাপে আছেন, এটা জানা যাচ্ছে। সেনাবাহিনীর মধ্যে একটা এই বিষয়টা নিয়ে অস্বস্তি না, বা অস্থিরতা কাজ করছে। কিছু অস্বস্তি এর নেই। ইম্প্যাক্টটা, প্রভাব কেমন হবে? না, আওয়ামী লীগ এটা এটা এটাকে কেমন ভাবে নিচ্ছে? এটা ভুল ধারণা। সেনাবাহিনীর ভিতরে কোনো অস্বস্তি নাই। আমি আমি এই ধরনের গুজব বা এই ধরনের মানে ইররেসপন্সিবল এই যে বিচার হাইপোথেটিক্যাল প্রক্রিয়া চলছে, তাতে স্টেটমেন্ট কোনো অস্বস্তি আপনার নেই সেনাবাহিনীতে। আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি এটা ক্যাটেগরিক্যালি আচ্ছা। এটা প্রতিবাদ জানাই। হ্যাঁ, না, নাই। এটার অনেকগুলো কারণ আছে। এটার কারণ হচ্ছে যে যাদের বিচার চলছে হুম। তাদের অনেকেই খুব জনপ্রিয় কমান্ডার বা জেনারেল ছিলেন, কিন্তু আপনাকে যদি একটা সময় ডাইরেক্ট কমান্ড থেকে সরিয়ে অন্য কোনো দায়িত্বে দেওয়া হয়, ওই আগের সেই জনপ্রিয়তার জায়গাটা ধরে রাখা সম্ভব না, কারণ এটা তো একটা ডাইনামিক সিচুয়েশন। নতুন সোলজার আসছে, পুরানো সোলজার যাচ্ছে, নতুন অফিসার আসছে, পুরানো অফিসার যাচ্ছে, রাইট? সো দিস পিপল হু হ্যাভ বিন ইন্ডাইটেড, আমি আবারও বলতেছি, তাদের ভিতরে অনেকেই আছেন নির্দোষ, আমি বিশ্বাস করি, আবার দোষী ব্যক্তিও আছেন, কিন্তু কমান্ড স্ট্রাকচারে জনপ্রিয়তার যে জায়গাটা, সেই জায়গায় তারা এখন নাই। সুতরাং আপনি যেটা বলতেছেন এটা মনে হয় না সঠিক। এবং অ্যাকচুয়ালি কিন্তু ক্যারিয়ার এই যে আপনি আর্মি যেটা অফিসার, বললেন যে আপনি বিশ্বাস করেন অনেকে নির্দোষ আছেন, নির্দোষ না, ব্যক্তিরা যে এখন এই আইনের কারণে চাকরি হারাবেন, যে আইনের যে আমি এখানে কারো ওকালতি করবো না, আমি সহজ কথা বলতে চাই। কোন সৈনিক কোনোদিন অবসরপ্রাপ্ত হওয়ার পরে ব্র্যান্ডেড হইতে চায় না যে আওয়ামী লীগের সৈনিক আর বিএনপির সৈনিক। নিশ্চয়ই। আপনি আমার উত্তরটা পাইছেন? কোন সেনা কর্মকর্তা মানে কর্নেল হিসাবে রিটায়ার করলেন, উনি চান না এবার ব্র্যান্ডেড হইতে যে উনি তো আওয়ামী লীগের কর্নেল বা উনি বিএনপির কর্নেল। তো সেই সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল বা হচ্ছে, সেটা থেকে এরা বেরিয়ে আসতে চায়। সেটাতে প্রতিক্রিয়া থাকতে পারে, আলাপ আলোচনা থাকতে পারে, কিন্তু কোনো অস্বস্তি নাই। কি অস্বস্তি? দুঃখিত হচ্ছেন যে ইয়েস, আমাদের আমাদের সিনিয়র কলিগ তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা, যেখানে আপনি একটা চিন্তা করেন যে জেনারেল হারুন, মেজর হারুন, যিনি মারা গেছেন, সেনাপ্রধান ছিলেন, বাংলাদেশের ইতিহাসে কোনোদিন কোনো সাবেক সেনাপ্রধানের নামে গ্রেপ্তারি পরোয়ানা বা জামিন নিতে হয়েছে আপনি শুনেছেন জেলেও কোনোদিন? ছিলেন তিনি। না, জেলও ছিলেন। তো এটা কি আপনি মনে করেন না যে একজন সাধারণ সেনা কর্মকর্তার মনে কষ্ট দেয়? কষ্ট পাওয়া এক জিনিস, আর না মেনে নেওয়া আরেক জিনিস। তো কষ্ট তো পাচ্ছেন, স্বাভাবিক। একসাথে মার্চ পাস্ট করেছেন, একসাথে বিএমএ লং কোর্স হোক শর্ট কোর্স শেষ করেছেন, একসাথে সম্মান দিয়ে স্যার বলেছেন, সেলুট করেছেন, যারে আপনি দেবতার মতো সম্মান করছেন, এখন শুনতেছেন তার নামে গ্রেপ্তারি পরোয়ানা, সে নাকি জেলে যাবে। কষ্ট তো পাবে, বাট ইনস্টেবিলিটির যে ইঙ্গিত আমি মনে করি না এটা আছে। এবং আমি আওয়ামী লীগের একজন সমর্থক হিসেবে মনে করি তাহলে মানে এই কিন্তু ধরনের এই কোন নিয়ে কিন্তু জিনিসে, কথা হয়েছে, এটা এখনকার কথা না যে ইনস্টেবিলিটি বা মানে অস্বস্তি, অস্বস্তির যে ব্যাপারটা। কারণ মানে আমাদের সেনাপ্রধান কোনোভাবে, কিছুদিন আগে আপনি খেয়াল করেছেন প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন, নজিরবিহীন ঘটনা, যেটি মানে তখনও আলোচনা হয়েছে যে এই বিচার কাজগুলো যেন আইসিটিতে না হয়, এই না, জন্যই একটা দেখা সাক্ষাৎ, না, যদিও জানা যায়নি কি কারণে। না, এটা নজিরবিহীন ঘটনা না। ইউ আর রং। এটা আচ্ছা। নজিরবিহীন ঘটনা এই কারণে না যে হুসেইন মোহাম্মদ এরশাদ যখন আহ, বাংলাদেশ সামরিক বাহিনীর প্রধান হিসেবে যখন ক্ষমতা কুক্ষিগত করলেন, তখন তো প্রধান বিচারপতির সাথে তার দেখা সাক্ষাৎ হয়েছে। মেজর জেনারেল জিয়াউর রহমান যখন সেনাবাহিনী থেকে ক্ষমতা গ্রহণ করলেন বা নিয়ে নিলেন, ওই তো ক্ষমতা গ্রহণ করার পর রাশিক না, রহমান, না, হ্যাঁ, আর রাইট, ইনি আমি একজন ওখানে শুধুই আসছি। সেনাপ্রধান। না, না, একটু আমি একটু আমি আমি এই জায়গায় আসছি, এটা না বলতে ভুল হয়ে যাবে। হ্যাঁ, পার্থক্য কি, ওনারা ক্ষমতা নিয়েছেন, নেওয়ার আগেই প্রধান বিচারপতির সাথে ইন্টিমেশন হয়েছে, কথাবার্তা হয়েছে। আর এখানে উনি ক্ষমতা নিচ্ছেন না, এটুকুই ডিফারেন্স। এটা তো বিশাল বাট ডিফারেন্স। বা মানে না, বিশাল ক্ষমতা ডিফারেন্স নিলে না তো তার তো। ডেজিগনেশন না, চেঞ্জ না, হয়ে যাচ্ছে। বিশাল ডিফারেন্স না তো। এটার কারণটা হচ্ছে যে এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, পুরাটার যে ভিত্তি, সেই ভিত্তি তো প্রধান বিচারপতির কাছ থেকে এসেছে। এখন বর্তমান আর পূর্ববর্তী এভাবে আলাদা করবেন না। মানে এই সরকারের যে লেজিটিমেসির যেটুকু, আমি লেজিটিমেট মনে করি না,
কিন্তু যেটুকু, এবং সেনাবাহিনীর যেই ভূমিকা তার পুরোটাই কিন্তু এসেছে প্রধান বিচারপতির জায়গা থেকে। সুতরাং দেখা হইলে এটা নজিরবিহীন এটা তো এটাকে এক ধরনের রিভিশনও বলতে পারেন, এক ধরনের রিভিশনও বলতে পারেন, বিকজ দের ইজ এ কনস্টিটিউশনাল ভ্যাকিউম। আচ্ছা, যাক তাহলে বাংলাদেশের যিনি এইখানে কোন মহামান্য রকম রাষ্ট্রপতি, অস্বস্তি নাই, এটা আপনি বাংলাদেশের মনে যিনি করছেন? মহামান্য রাষ্ট্রপতি তিনি কোথায়? খবর নাই। হ্যাঁ, বাংলাদেশের সংসদের একটা স্পিকার ছিল, সংসদ ভেঙে গেছে, স্পিকার নাই। এগুলো তো কনস্টিটিউশনাল পদ, কারেক্ট? সো দের ইজ এ কনস্টিটিউশনাল ভ্যাকিউম। সো কনস্টিটিউশনাল ভ্যাকিউম যদি তৈরি হয়, তাহলে জানমান দেশ সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব যাদের উপরে অর্পিত, তারা দেখা সাক্ষাৎ করবে, কথাবার্তা বলবে। এটা নজিরবিহীন কেন হবে? তাছাড়া আপনি সামনে আগাবেন কিভাবে? হাউ ডু ইউ রিজলভ জি, প্রবলেমস? জি, কিন্তু সামনে আগানোর জন্য আসলে কথাটা করেন আইন উপদেষ্টা তখন আবার বলছিলেন যে এরকম কিছু ঘটে নাই, আর ঘটলেও তিনি জানেন না। যাই হোক, আর সেটি আমি এখন আমি আলোচনার আমি তো বিষয়বস্তু না। আমি একটু আমি আমি একটু এই আলোচনায় আসি, তার মানে এখানে কোনো অস্বস্তি আপনি দেখছেন না। এই যে জনাব আলোচনা হচ্ছে, বাকরুজ্জামান জনাব বাকরুজ্জামান তো অনানুষ্ঠানিকভাবে বেগম খালেদা জিয়ার সাথে ওনার স্ত্রী বুঝে দেখা মির্জা করেছিলেন ফখরুল ইসলাম বহুদিন আলমের আগে। সাথে এই সময় দেখা করেছেন, এরকম খবরও দেখা জানা করছেন, যাচ্ছে। হ্যাঁ। তা তাইলে প্রতিরক্ষা বিষয়ক যিনি উপদেষ্টা, যার হাতে প্রতিরক্ষা, উনি কি বলেছেন যে আমি জানতাম? সবকিছু সবকিছু আনুষ্ঠানিক ভাবে হবে এমন কোন জিনিসটাই তো এখন একটা স্ট্রাকচারের বাইরে এন্টায়ার সিচুয়েশনে। তা আপনিও বুঝতেছেন, আমিও বুঝতেছি। আমরা সব আমাদের বোদ্ধার রাজনীতিবিদরা শুধু সারাদিন ধরে সংবিধান সংবিধান সংবিধান। আরে ভাই, জনগণের উপর তো আর কোনো সংবিধান নাই। কিন্তু জনগণ চাইলে সেই আপনাকে আইনা জনগণের বসাই দিবে। জানার হ্যাঁ, বাইরে যখন হয়ে যাচ্ছে, তখনই না না আসলে আমি প্রশ্নগুলো বলছি, হচ্ছে। না আমি না একটু আমি মেইন বলছি পয়েন্টে যাই, রাশেক রহমান। আমি অনেকক্ষণ কথা বলছি, একটু মেইন আরো দুটো পয়েন্ট বাকি রয়ে গেছে। সেটি হচ্ছে এই বিষয়টি শোনা যাচ্ছে শেখ হাসিনা দ্রুতই ফিরবেন দিল্লিতে। একটা তার একটা ছোট্ট ভিডিও চিত্র দেখা যাচ্ছে যেখানে তিনি হাত নাড়ছেন কোনো একটি ভবন থেকে। জানি না আসলে সব ভিডিও, এখন অনেক না বার্তা ভিডিও অনেক কিছু হচ্ছে, না কিন্তু তিনি দ্রুতই দেশে ফিরবেন এই বার্তাটি আসছে, ছড়ানো হচ্ছে। আসলে কি দ্রুত ফেরার কোনো প্রক্রিয়া আছে জানেন? উনি তো দেশে ফিরতে চান, কিন্তু আমি তো তারিখ জানি না। যে গুজব ছড়ানো হচ্ছে সেটা কোনো ভিত্তি নেই। উনি তো দেশে ফিরতে চান, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। উনি ওনার দেশে ফিরবে না? তো ফিরতে চান, কিন্তু যে তারিখ, মানে বিভিন্ন রকম এআই জেনারেটেড ভিডিও আমরা দেখতেছি, এগুলো কোনো ভিত্তি নেই। তিনিও বলেছিলেন যে মানে যে দেশে যে পরিস্থিতি মনে রাখবা গেরিলা যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে, আর সেই হয় কি, সেদিকে যেতে মানে সেইটা মনে রাখতে বলছেন এবং সেভাবেই আগাতে বলছেন। সম্প্রতি নিঝুম মজুমদারকে শুনছিলাম যে সশস্ত্র বিপ্লবের কথা তিনিও একটা জায়গায় উল্লেখ করছিলেন। মানে আপনাদের কি মাথায় এরকম কোনো নির্দেশনা, মানে প্রক্রিয়া হয় কিছু কি, কি আছে? আচ্ছা, একটু একটা কথা বলে ওখানে যাচ্ছি। আসলে হয় কি, একজন ভিআইপি তিনি কি 4 মাস আগে ডেট দেয় যে আমি অমুক তারিখে যাচ্ছি? সো এটা নিয়ে আলাপ করার কিছুই নেই। মানে সোশ্যাল মিডিয়া আসলে হচ্ছে কি একটা মকারির জায়গা হয়ে গেছে। মানে এমন সব উল্টাপাল্টা সব আসে, এগুলো কোনো লজিক নাই। ইফ ইউ dig inside, dig deep enough, you'll see there's no logic, no rational behind it. এখন দেখেন নিজুম মজুমদার বা অন্যদের যাদের কথা, তারা তো দিনের শেষে আমাদের এই দলের শুভাকাঙ্ক্ষী, সমর্থক। তাদের চেষ্টাটাকে তো আমি অ্যাপ্রিসিয়েট করি, বাট কি বলবেন আর কি বলবেন না, একটু এটা তো একটা লিডারশিপ থেকে আসা দরকার। হ্যাঁ, গেরিলা যুদ্ধ কেন করবেন? আমি তো কিছু বুঝতেছি না। গেরিলা যুদ্ধ কেন করতে হবে? আপনি আন্দোলন করেন না কেন? আন্দোলন কি গেরিলা যুদ্ধের থেকে কম? হুম, কিসের গেরিলা যুদ্ধ? আপনি পারবেন বাংলাদেশে গেরিলা যুদ্ধ এখন করতে? এটা কি হবে? বৈশ্বিক বাস্তবতা কি তাই বলছে? ইটস নট পসিবল। আপনি তো শেখ ভারত হাসিনাই নিজের তো মনে করিয়ে প্রয়োজনেই তো, দিচ্ছেন, শুনেন, মনে রাখবা ভারত নিজের গেরিলা যুদ্ধের প্রয়োজনে, আমি মাধ্যমে আজকে স্বাধীন আপনাকে হয়েছি। বলতেছি, আমি আপনাকে বলছি, ভারত নিজের প্রয়োজনে বাংলাদেশে কোনোদিন কোনো গেরিলা যুদ্ধ হতে দিবে না। কারণ ভারতের এই যে সেভেন সিস্টার, এখানে যেই পরিমাণ সমস্যা তারা এখন কি বলে মুখোমুখি হয়, তাহলে গেরিলা যুদ্ধ তো আর মাটির ভিতর থেকে হয় না, কোন এক জায়গা থেকে আসতে হয়। সে তো ম্যানেজ করতে পারবে না এই এই সিচুয়েশনকে। এবং আমি আপনাকে একটা কথা বলছি, আওয়ামী লীগ আওয়ামী লীগের জায়গা থেকে প্রতিষ্ঠিত হবে, আওয়ামী লীগ আওয়ামী লীগের জায়গা থেকে বাংলাদেশে ফিরবে। একটা ছোট বিনীত আহ্বান আপনার মাধ্যমে করতে চাই যে আমরা নিজেরা বেশি বুঝে যেই গুজবগুলা ছড়াচ্ছি, এতে আওয়ামী লীগের বিশ্বাসযোগ্যতা এবং গুরুত্বের যে জায়গাটা, এটা আমরা নষ্ট করে ফেলছি। সেখানে অনেকের নাম আসতে পারে, নাম না ধরে বলতে চাই যে আপনারা এই কাজটা কইরেন না। কারণ আওয়ামী লীগ বলেছিল দেশ স্বাধীন হবে, দেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ বলেছিল হুসেন মোহাম্মদ এরশাদ বিতাড়িত হবে, বিতাড়িত হয়েছিল। আওয়ামী লীগ খুব শক্তিশালী একটা সত্তা।
সুতরাং এই আওয়ামী লীগকে ব্যবহার করে একটার পর একটা গুজব দিবেন, আর 2 দিন পর পর সেটা মিথ্যা আচ্ছা, সেটি প্রমাণিত হবে, গুজব। এই তাহলে কাজটা না আপনাদের করাই আসলে ভালো। এটি আপনারা জানেন কিনা, কারণ এই বিষয়ে স্পষ্ট উত্তর পাওয়া যাচ্ছে না যে আপনাদের প্রক্রিয়াটা কি হবে। কারণ আপনাদের যে পরিস্থিতি দেখা যাচ্ছে, কারণে অকারণে বা যৌক্তিক কিসের অযৌক্তিক কিসের ভুয়া প্রক্রিয়া? মামলায় গ্রেপ্তার হয়ে আছেন আপনাদের নেতাকর্মীরা, অনেকেই আছেন। রাস্তায় নামতে পারছেন না, মিছিল মিটিং আপনাদের বাধা আছে, আপনাদের কার্যক্রমই পুরোপুরি নিষিদ্ধ অবস্থায় আছে। তাহলে আপনারা আসলে কি প্রক্রিয়ায় দেশে ফেরার যে প্রক্রিয়ার কথা বলছেন, কি না প্রক্রিয়া? না 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 না, আমি আপনার অনুষ্ঠানের শুরুতে সমাধানটা বলেছি। এটার কোনো সহজ সমাধান নাই, এবং আমি আজকে চাইলাম কালকে চলে গেলাম, ব্যাপারটা এরকমও না। ব্যাপারটা একটু ব্যতিক্রম। আপনি চাইলে আমি একটা ব্যবস্থাপত্র আপনার অনুষ্ঠানের মাধ্যমে দিতে পারি। প্রথম কথা হচ্ছে, আমার পর্যবেক্ষণে আমি দেখতে পাচ্ছি যে আমাদের দলে নতুন প্রজন্মের ইনক্লুশন খুব বেশি প্রয়োজন। এটা বিরাট বড় একটা ঘাটতি রয়ে গেছে। আপনি লন্ডন, আমেরিকায় যে মুভমেন্ট গুলো দেখছেন, সেখানে হ্যাঁ, যাদেরকে আমরা সাধারণ ভাষায় ইয়াং বলি তারা আছে, কিন্তু সত্যিকার অর্থে যুবা তরুণ বলতে যা বোঝায়, যে সদ্য যুবক হলেন, মানে রোমান্টিক যে বয়সটা, যে বয়সে মানুষের রক্ত দিতে পারে, যে বয়সে মানুষ অস্ত্রের সামনে দাঁড়াতে পারে, সেই প্রজন্মের মানুষের অভাব পরিষ্কার। সো আপনি গেরিলা যুদ্ধ করার আগে, আপনি ঘুমের ভিতরে যুদ্ধ করেন আর বিছানায় যুদ্ধ করেন আর গেরিলা যুদ্ধ করেন, যে যুদ্ধই করেন, আগে তো সৈনিক তৈরি করতে হবে। তাহলে আওয়ামী লীগ তো ঠিক এক্স্যাক্টলি বিএনপি না বা জামাত না। আওয়ামী লীগের নিজস্ব একটা সেট অফ আদর্শ আছে, একটা ঘটনা প্রবাহে আওয়ামী লীগ বিশ্বাস করে। এই জিনিসটা ছড়ানোর কাজ এই যে বীর সেনানী যারা করছেন তাদের করতে হবে, সেটা একেবারেই বন্ধ। এখন অনেকে আছে জানেই না কেন আওয়ামী লীগ করে। আরে ভাই, উন্নয়নের কথা চিন্তা করে তো আপনি আওয়ামী লীগ করে ফাইট করতে পারবেন না। উন্নয়ন দিয়ে তো ফাইট হয় না, আদর্শ দিয়ে ফাইট হয়। তা আদর্শটা কিসের, সেটা ট্রান্সমিট হচ্ছে না, এটা এক। 2 নাম্বার, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই যে যে কোনো ফর্মে এখন যদি নির্বাচন হয়, হুম। তাহলে আমাদের পক্ষে খুব ভালো করা সম্ভব নয়। কেন? কারণ আমাদের বেশিরভাগ নেতাকর্মী জেলে আছে, পলাতক অবস্থায় আছে। একটা নির্বাচন করতে গেলে তো কর্মী লাগে, ভোট চাইবার শক্তি থাকা লাগে, ভোট কেন্দ্র রক্ষা করার শক্তি থাকা লাগে। আপনার কর্মী যদি ভোট কেন্দ্রে না থাকে, তাহলে ভোট কেন্দ্র রক্ষা করবে কে? সুতরাং আপনি মুখে হয়তো বা বলবেন যে আপনি নির্বাচন চান, কিন্তু মনে এই নির্বাচন করা ঠিক হবে না। কারণ ওদের যেই সাজানো নির্বাচন, সেটার গ্রহণযোগ্যতা আমি কেন দিব অংশগ্রহণ করে? কোনো কারণ নাই। এবং আমি আপনাকে বলতেছি যে স্বেচ্ছাচারিতার চরমে পৌঁছে যাবে যদি আমরা একটু ধৈর্য ধরতে পারি। এবং ওই যে প্রক্রিয়া জিজ্ঞেস করলেন, ওটাই হবে প্রাকৃতিক প্রক্রিয়া, মানুষই আমাদেরকে ডেকে নিয়ে বাংলাদেশে ফেরত আনবে। কিন্তু আমাদের কেন জানি তর্স হইতেছে না, মানে আমরা ধৈর্য ধরতে পারতেছি না। হুম। আমরা শুধু কি যে করতেছি, কোনো সমন্বয় নাই, কিছু নাই। হ্যাঁ, একটা জি। স্ট্রাকচার দ্বারা হয়নি। যখন আমি সেনাবাহিনীর প্রধানের বলে দিলাম মির্জাফর, আরে কি বলে, এটা কি মানে কি সুস্থ আছে না কি? আপনি বলে দিলেন যে সেনাবাহিনী আমার সাথে প্রতারণা করেছে। হাউ ক্যান ইউ টক লাইক দ্যাট? আপনি একবার চিন্তা করলেন না যে একটা ট্রান্সপোর্ট প্লেন, সে সামরিক বাহিনীর প্রধানকে না জানায় বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা পার হইতে পারে নাকি? এগুলা কথা বলার কোনো মানে আছে? জি। আপনি জি, 612 আপনি অবশ্য জনের তালিকা বলছিলেন যে বের হলো আপনাদের আসলে যারা কোনো ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল। তারা কিভাবে আশ্রয় নিল যে সেনাবাহিনী আপনাকে একটু হলে আশ্রয় না দিত? হাউ ক্যান ইউ টক লাইক দ্যাট? দিস ইজ রিডিকুলাস। মানে আমরা বলতে বলতে আসলে এমন একটা জায়গায় চলে যাই। আপনি দেখেন, আমি তো আমার আমার নিজেকে দিয়ে বলতে, আমার নামে অনেকগুলো মামলা, মিথ্যা মামলা। তো সেই মামলার বাদী কি সরকার নাকি? সব বিএনপির নেতারা আমার নামে মামলা দিছে। সরকার তো বাদী না। বাংলাদেশ আওয়ামী লীগের যত নেতা কর্মীর মামলা, আমি আপনার অনুষ্ঠান আমাদের বলতে 99% মামলা দিয়েছে আমাদের বিরোধী পক্ষ। তো আপনি এটাকে হ্যান্ডেল করবেন কিভাবে? আপনি কি আদালতে জামিন চাওয়ার সময় বলবেন যে ডক্টর আসিম নজরুল এই মামলা দিছে? পারবেন বলতে? হচ্ছে না তো, থিওরিটিক্যালি হচ্ছে না। আপনি কি বলতে পারবেন যে প্রফেসর ইউনুস আপনার নামে মামলা দিছে? হচ্ছে না তো। তার মানে কি, যে আপনাকে নিরেট অনস্বীকার্য সত্যকে আলিঙ্গন করে এটার মোকাবেলা করতে হবে। আপনি তো সেটা করতে পারছেন না, করছেনও না। কারণ দের ইজ নো ওয়ান টু গাইড। এটা তো একটা বড় ক্রাইসিস। শুনেন, আমারে মানুষ যে যত গালি গালাজ যাই কিছু করুক, দিনের শেষে আমি বুঝি যে ভারসাম্যের কোনো বিকল্প নাই, এবং বাংলাদেশে আওয়ামী লীগের কোনো জি, ওই জি। ভারসাম্যের জায়গা থেকে আমি বিকল্প নাই। একদমই শেষ করব। সম্প্রতি সুতরাং শেখ আমাদের একটা হাসিনার একটা বক্তব্য নেতৃত্বের শোনা বিশাল যাচ্ছে ভ্যাকুম।
যে মানে আওয়ামী লীগ ছাড়া বিএনপির অস্তিত্ব থাকবে না, তিনি এরকম একটা বক্তব্য, একটা ভিডিও মানে একটা অডিও ক্লিপের মাধ্যমে একটা বক্তব্য শোনা আছে। যাই হোক, আমি একদম শেষ প্রশ্ন, শেষ বক্তব্যে আসছি। তারেক রহমানের যে সম্প্রতি বিবিসিতে দেওয়া সাক্ষাৎকার, সেটি বা ফাইন্যান্সিয়াল টাইমসের পরে তিনি কথা বলেছেন, ফিনান্সিয়াল এক্সপ্রেসে, সেখানেও তিনি আসলে মানে যে কথাগুলো সেগুলো নিয়ে নানান আলোচনা হয়েছে। দেশের মধ্যে বেশ প্রশংসাই কুড়াচ্ছেন অন্তত পক্ষে। কিন্তু দেখলাম আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুকে বিবৃতি দিয়ে একটা প্রেস বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে তার সমালোচনা করা হচ্ছে। খুব ছোট্ট করে আপনার এখানে মন্তব্য জানতে চাই, যদিও আওয়ামী লীগের সেই বিবৃতিতে কোনো সুনির্দিষ্ট সমালোচনা পাইনি আমি। কি সমালোচনা করলো বলেন? কি সমালোচনা করলো? মানে আপনি কি সমালোচনার কিছু পাচ্ছেন না? না না না, আমি তো পাচ্ছি অনেক কিছু। আমি আপনাকে জিজ্ঞাসা করছি কি সমালোচনা করলো। আমি করছি কেন, এটা কারণ আছে তো। কারণটা হচ্ছে যে তারেক জিয়ার ইন্টারভিউটা তো আমি দেখেছি। সে তার মার কথা বলেছেন, এটা তো স্বীকার করতে হবে। ট্রিটমেন্টটা কি ঠিক হয়েছিল, মানে ওনার সাথে ব্যবহারটা কি খুব সঠিক ছিল কিনা। শিওর ওনাকে অভিযুক্ত করা যায়, আমার নেত্রীর উপর 21 আগস্ট গ্রেনেড হামলা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন উপরের দিকে থাকবো তখন কি আমরা একই রকম ব্যবহার করব নাকি অন্যের থেকে উত্তম ব্যবহার করব? এই প্রশ্নে যদি আপনি আসেন, দেখেন আমাদের এখানে রাজনৈতিক একটা লস হয়েছে। আমি আপনাকে বলি কিভাবে। ঢাকা ক্যান্টনমেন্টের মাইনুল রোডের যে বাসা, সেটা যদি অবৈধ হয়ে থাকে, সেটা না ভেঙে থাকা যেত কিনা, এটা একটা প্রশ্ন। আর যদি আপনি ভাঙেন, তাহলে আপনি বিডিআর বিদ্রোহে নিহত যারা শহীদ, তাদের বাসাটা ওখানে বানালেন কেন? তাহলে কেউ যদি ভাবে যেটা নিছক একটা রাজনীতির পদক্ষেপ ছিল বা চাল ছিল, খুব তো আপনি দায়ী করতে পারবেন না। উই শুডেন্ট হ্যাভ ডান দ্যাট। আমার দেশের একজন শহীদ, তিনি বিডিআর বিজয়ে মৃত্যুবরণ করেছেন। তার পরিবারকে আমি পুনর্বাসিত করার জন্য 55,598 বর্গ মাইলের এই দেশে আর কোনো কি জায়গা খুঁজে পেলাম না? আমাকে কি মানে ওখানেই করতে হবে এটা? আমাদের অনেকগুলো পদক্ষেপ হ্যাজ বিকাম উইপেনাইজড। উইপেনাইজড এর বাংলা আমি জানি না, মানে আপনার চিন্তা কি ছিল আমি তো জানি না, বাট মানুষ এখন প্রশ্ন তুলতে পারে এই তো উনি তো কি খারাপ কি এখন, মানে আপনি যদি একদম সাধারণ জায়গা থেকে চিন্তা করেন, ধরেন আমি যে বাড়িতে বড় হয়েছি, বাসাটা বৈধ না অবৈধ সেটা তো আমি বিচার করবো না, আমি চিন্তা করবো আমার শৈশবের স্মৃতি। তো ওই জায়গায় আমার শৈশবের স্মৃতিকে জেল দেওয়ার তো কোনো সুযোগ নাই, ফাঁসি দেওয়ার তো কোনো সুযোগ নাই। এটা তো একেবারেই নিষ্পাপ জায়গা, তাই না? আমি বড় হয়েছি, আমি পড়ালেখা করেছি, আমার বাবা এখানে ছিল। এখন এইটা কি বৈধ না অবৈধ সেটা তো অন্য হিসাব, কিন্তু আমাকেও তো মাঝে মাঝে বিচারের থেকেও ঊর্ধ্বে উঠতে হয়। আমরা সেটা উঠতে পারি নাই। আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি এটা সঠিক হয়নি। আওয়ামী লীগের অনেক আমার আমার মানে আমার ধরেন একজন কাজিন আছে আওয়ামী লীগের এমপি ছিল, এইবার নিজেরা খেলি এই নির্বাচনে সে হেরে গেছে আমার মতোই। হ্যাঁ, খুব ডেডিকেটেড ছাত্রলীগের নেতা ছিল, আওয়ামী লীগের ছিল। সে আমার কাজিন, আমার কত ভাই, সেও এমপি ছিল। হ্যাঁ, তো ওই যে বললাম যে নিজেরা খেলি এই খেলায় উনি হেরে গেছেন। হ্যাঁ, তো সে মনে করে যে আমার এই মতামত সঠিক নয়। এরকম অনেকে আছে মনে করে। কিন্তু আপনি একবার চিন্তা করেন যে আপনি একটা বাসায় শৈশব থেকে বড় হয়েছেন, আপনার বাবা আপনাকে যে টাইটেল দিয়েছে সেটা ভুল না ঠিক, সেটা তো আপনার কাছে বিচার্য হবে না। আপনার সামনে যদি বাড়ি ভেঙে দেয়, এটা নিয়ে তো আপনি দুঃখ প্রকাশ করতে পারেন এবং এটা মানুষের মনে ঢুকে যাচ্ছে, তো সেই জায়গাতে এটা আছে। কিন্তু আবার আপনাকে এটাও বলি যে আমাদের কত বড় ব্যর্থতা, আজকে তো বলতে অসুবিধা নেই, এখন আপনার অনুষ্ঠানে বলি, বাংলাদেশের জেলা পর্যায় থেকে যে সরকারি কৌশলী যারা ছিল, পাবলিক প্রসিকিউটর পিপি, আপ টু অ্যাটর্নি জেনারেল, আরে ওদের কারণে তো আজকে আমাদের এই অবস্থা। ওদের কারণে তো আজকে আমাদের এই অবস্থা। আপনি মামলা নিচ্ছেন, চার্জ গঠন হচ্ছে, আপনি বিচার শেষ করেন না। আরে
জি, জি। যদি রাশেদ উনি রহমান, এই প্রসঙ্গে আপনি আগেও শুনেন, একদিন বলেছিলেন যে কিভাবে বলছি, আসলে, হ্যাঁ, জি, এটা হ্যাঁ, আপনি চলে আসে, বলেছিলেন যে এটা একটা প্রাসঙ্গিকভাবে চলে আসে। আপনি যখন এই প্রশ্ন করতেন সংক্ষুব্ধ প্রাসঙ্গিকভাবে হবার চলে মতোই আসে। বিষয়। কিন্তু আমি আসলে এই প্রশ্নটা করছিলাম যে তারেক রহমানের বক্তব্যের বা তার যে সাক্ষাৎকারের সমালোচনা করা হচ্ছে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পোস্টে, আমি এখন সেটা খুলে নিয়েও বসে আছি। আমি বলছিলাম কোনো সুনির্দিষ্টভাবে তার যে বক্তব্যকে অভিযুক্ত করা হচ্ছে এমনটা না, একটা মোটা দাগে সমালোচনা করা হয়েছে। ওনার আপনি কি বক্তব্য সমালোচনা শুনে যেটা করবার মতো কিছু বুঝলাম, দেখেন নাকি প্রশংসা করবার মতো দেখেন? না, ওনার বক্তব্য শুনে যেটা আমি বুঝলাম, আমার অন্তরের উপলব্ধি হচ্ছে যে মাইর খাওয়া এখনো আমাদের বাকি আছে। আমি একদম আপনাকে খুব স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কথা বলে দিলাম। ওনার বক্তব্য শুনে আমি যা অনুধাবন করলাম সেটা হচ্ছে আমাদের মাইর খাওয়া এখনো বাকি আছে। অনানুষ্ঠানিকভাবে সুবিধাজনক অবস্থায় থেকেই, যেখানে বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা এবং সেগুলোর বাদী তারেক রহমান সাহেবের দলের নেতা কর্মীরাই, সেখানে আনুষ্ঠানিকভাবে যদি তারা ক্ষমতায় আসে কি করবে মনে করতেছেন? সুতরাং মায়ের খাওয়া এখনো বাকি আছে। যারা ওই বিভিন্ন ইউরোপিয়ান দেশ থেকে বসে স্বপ্ন দেখে যে আমরা রাজনৈতিক একটা আতাত করে ফেলবো, একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, স্বপ্ন দেখা বন্ধ করে দেন। জি। আমি এই আপনাকে আজকের মতো জনগণকে নিয়ে, এখানে, না, একটু আপা, আপা, এখানে আপা, এটা এই একটু শেষ করতে কনক্লুশনে দেন, আপা, থামি যে আপনাদের আপা, মাইর খাওয়া এখনো বাকি আপা, আছে। আপা, একটা একটা কথা শেষ করুন। আচ্ছা, এক লাইন। আমাদেরকে জনগণকে সাথে নিয়েই আন্দোলন গড়ে তুলেই আমাদের জায়গা তৈরি করতে হবে। ভেরি সিম্পল। জি। মানে মাইর খাওয়া এখনো বাকি আছে, আর মাইর খাইতে গেলে তখন ওই জনগণকে সাথে নিয়ে আন্দোলনই আপনাদের উপায়, সেটি আপনি বলছেন। দেখা যাক সামনে আপনারা কত আন্দোলন করতে, না, মানে সেই সেটা আন্দোলন আমি যে বলছি কতটা না। শক্তভাবে করতে পারেন সেটি নিশ্চয়ই আমি আমরা আমি দেখবো। সেটা বলছি না। আমি বলছি যে রাজনৈতিক সমীকরণটা সব সমীকরণ সঠিক হয় তা তো না। এখন যাদের হাতে কলম আছে, যাদের হাতে রাজনৈতিক ওই পজিশনটা, মানে জায়গাটা আছে, তাদের সমীকরণটা ভুল। কারণ আসলে প্রপার রাজনীতি করা লোকের সংখ্যা তো আমরা জেনে শুনে সচেতন ভাবে আমাদের দল থেকে কমিয়ে ফেলেছি। দে আর নট দেয়ার। তাদের তো কোনো ইনপুট দেওয়ার কোনো সুযোগ